কল্যাণ কই? আসুক, ও যখন আসবে আমি ঢুকিয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। এখনো কেউ আসেননি। আচ্ছা, আমরা তাহলে লাইভে যাচ্ছি। হ্যাঁ, লাইভে চলে যারা গেছি উপস্থিত অলরেডি। উপস্থিত হয়েছেন তারা কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন। শব্দ ঠিক আছে কিনা? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নাহলে অন্ধকার হয়ে গেলে এটা জেলে দিতে হবে। হুম হুম। হ্যাঁ, শুরু হয়েছে। কি দেবাশিস বাবু, ওরা চলে যাবো? চারজন আছেন, এখনো অব্দি চারজন আছেন দেখছেন। হ্যাঁ, আপনি আচ্ছা, একটু আর একটু রেসপন্স করতে বলুন একটু। আমরা আমাদের আজকের আলোচনা সভা শুরু করতে যাচ্ছি। সেই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা অনুরোধ করছি আরো যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ করুন। আমাদের আলোচনা সভা শুরু হয়ে যাবে এক্ষুনি। শুরু করে দিই আমরা, তারপরে না স্যারের দেরি হয়ে যাবে অনেকটা। হুম, শুরু করুন। নমস্কার, আমি বিকাশ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূমের অন্যতম যুগ্ম সম্পাদক। আমাদের এই উদযাপন কমিটির উদ্যোগে যে ফেসবুক লাইভ আলোচনা সভার আয়োজন আমরা করেছি, সেই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়, সেই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন আমাদের বক্তা উপস্থিত হয়ে গেছেন, অধ্যাপক পবিত্র সরকার, তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে। আপনারা জানেন যে নানা কর্মসূচির মধ্যে দিয়েও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপন এর যে কাজ তা শুরু করেছিলাম গত 26শে সেপ্টেম্বর 2019 থেকে। সেখানে আমাদের নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা অন্যতম ছিল বিদ্যালয়ে বা ব্লক স্তরে আলোচনা সভার আয়োজন করা। কিন্তু আপনারা সবাই জানেন যে করোনা পরিস্থিতিতে আমাদেরকে সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে এবং অনলাইন আলোচনা সভার আমরা ব্যবস্থা করেছি। ফলে ফেসবুক লাইভ পেজ প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করে সেই আলোচনা সভার আয়োজন করেছি। গত 28শে জুন থেকে আমাদের এই আলোচনা সভা চলছে এবং প্রত্যেক রবিবারেই আমরা এই আলোচনাগুলি আয়োজন করছি। বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করছেন।
এখন পর্যন্ত আমরা 11টা রবিবারের যে আলোচনা করতে পেরেছিলাম তার মধ্যে 10টা রবিবারে আলোচনা করা গেছে, একটা বাতিল করতে হয়েছে অনিবার্য কারণবশত। সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিন আসছে। এই সামগ্রিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আজকের এই যে আলোচনা সভাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। আজকের আলোচনা সভায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি সারাক্ষণ নানা কাজের মধ্যেই ব্যস্ত থাকেন, কিন্তু তবুও তার ব্যস্ততার মাঝেও আমাদের তিনি সময় দিয়েছেন। তিনি হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিদ এবং আমাদের সবার পরিচিত অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। তিনি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা কমিশনের নেতৃত্ব দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করছেন, নিরন্তর তিনি গবেষণা কার্যের সঙ্গে যুক্ত আছেন। তবুও সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে আজকের এই পরিস্থিতিতে তার সেই আলোচনার আমরা শুরু করতে যাচ্ছি, তবুও যে কথাটা আমাদের বললে নয় যে সম্প্রতি তার গবেষণার এবং সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি ভারত জাপান মৈত্রীর যে সম্প্রসারিত করার ক্ষেত্রে যে অবদান স্বরূপ জাপানের রাজকীয় সরকার তাকে জাপানের গুরুত্বপূর্ণ অসামরিক পুরস্কার দ্য অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেইস দ্বারা ভূষিত করেছেন। এই আন্তর্জাতিক যে পুরস্কার, সম্মানীয় খুব পুরস্কার, সেই পুরস্কার অর্জনের জন্য আমরা খুব গর্ব অনুভব করছি এবং তাকে আমরা এই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা বেশি কথা বাড়াচ্ছি না, তিনি অনেকক্ষণ এসে উপস্থিত হয়েছেন। এই রকম একজন বিশিষ্ট মানুষ আজকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুরোধে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। তিনি বক্তব্য রাখবেন, আজও কেন বিদ্যাসাগর, এই বক্তব্য। আসুন আমরা তার কাছে তার বক্তব্য শুনে নিই। অধ্যাপক ডক্টর পবিত্র সরকার মহোদয়কে অনুরোধ করছি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। এই পৃথিবীর এই দুঃসময়ের মধ্যেও আপনারা যে বিদ্যাসাগরের 200 বর্ষ উদযাপনের জন্যে এই ধরনের মূল্যবান আলোচনা সভার আয়োজন করছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। এটা খুবই জাতীয় কর্তব্য এবং সাংস্কৃতিক কর্তব্য হিসেবে গণ্য হওয়া উচিত ছিল। বিদ্যাসাগরের 200 বর্ষ জাতীয়ভাবেই পালিত হওয়া উচিত ছিল, কিন্তু রাষ্ট্র সে ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। আমাদের রাজ্যেও সে ধরনের কোনো উদ্যোগ হয়নি। তা সত্ত্বেও আপনারা নিজেদের সাংস্কৃতিক চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই আয়োজনগুলো করছেন নানা জায়গায়। আমি জানি, আমাকেও বলতে হচ্ছে, ফলে আপনাদের এই কারণে অভিনন্দন জানাই। আমি আমার কথাগুলো শুরু করছি। এই কথাগুলো খুব নতুন কিছু নয় এবং বিদ্যাসাগর সম্বন্ধে নতুন ঐতিহাসিক তথ্য, অনাবিষ্কৃত কোনো খবর আসবে না, কিন্তু বিদ্যাসাগরকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি, তার জীবনটাকে যেভাবে আমি পর্যালোচনা করি, তাতে মনে হয় যে 200 বছরের পুরনো এই মানুষটি এখনো আমাদের সমকালীন, এখনো আমাদের সঙ্গে, আমাদের পাশে তিনি আছেন। এখনো আমরা তার কাছ থেকে উৎসাহ এবং প্রেরণা পেতে পারি আমাদের নানা রকম এগিয়ে চলার জন্য। সেই জন্য আমি কয়েকটি কথা, যা আমি নানা জায়গায় বলছি, হয়তো এমন হতেই পারে আজকে শ্রোতারাও আমার কথা আগে শুনেছে, আমি সেই কথাগুলো আবার বলব। প্রথম কথা হচ্ছে, ভারতের এখনো যে অবস্থা, স্বাধীনতার 73 বছর পরে
এখনো অনেক মানুষ পিছিয়ে আছেন, সামাজিকভাবে পিছিয়ে আছেন, লেখাপড়ার দিক থেকে পিছিয়ে আছেন। অন্ন, বস্ত্র, আবাস, চিকিৎসা, কর্ম সমস্ত ব্যাপারে পিছিয়ে আছেন, খানিকটা বঞ্চিত বলা যায়। ভারতের শ্রেণী বিচ্ছেদটা স্পষ্ট, নানাভাবে শ্রেণী বিচ্ছেদ। এক তো জাতপাতের ব্যাপারটা আছে, ধনী দরিদ্রের ব্যাপারটা আছে, কিন্তু অগ্রগামিতা, পশ্চাৎগামিতা, নাগরিক, গ্রাম, এই বিচ্ছেদটা এখনো আছে। আবার নতুন করে অনলাইন শিক্ষা টিক্ষার ফলে এই বিচ্ছেদটা আরো বেশি স্পষ্ট হচ্ছে। তার মধ্যে এই মানুষটির বালক জীবন থেকে আমরা লক্ষ্য করি যে মেদিনীপুরে, তখনকার হুগলিতে, একটা অখ্যাত গ্রাম, তার নামই কেউ জানতো না। বিদ্যাসাগর না জন্মালে বীরসিংহ বলে যে একটি গ্রাম আছে, সত্যি আমরা কেউ জানতাম না। সেই গ্রাম থেকে অত্যন্ত দরিদ্র পরিবার, যদিও ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণদের খানিকটা সামাজিক মর্যাদা থাকে, কিন্তু তাতে তাদের দারিদ্র ঘোচেনি এই পরিবারে। সংস্কৃতজীবী ব্রাহ্মণ পরিবার থেকে একটি 8-9 বছরের বালক, সে বাবার হাত ধরে কলকাতায় এলো। তার বাবাকেও কেউ চেনে না, গ্রামের দিকে হয়তো তার বাবা বা ঠাকুরদাকে চিনত বা দাদুকে চিনত, কিন্তু কলকাতায় তাদের কোনো পরিচয় নেই। কলকাতায় অন্যের অনুগ্রহের থেকে বিদ্যাসাগর ঠাকুরদা রান্না বান্না করতেন, কখনো ক্ষুধার্ত থাকতেন। বিদ্যাসাগর আসার পর তার উপর রান্না বান্নার দায়িত্ব পড়লো। এই যে জীবনটা, এই জীবনটা শুরুটা অত্যন্ত অস্পষ্ট, অপরিচিত, এইরকম একটা জীবন থেকে আমরা এগিয়ে যাই। ধরা যাক 1829-এ কলকাতায় এসে পৌঁছলেন, 1843-এ এগিয়ে যায়। ততদিনে বিদ্যাসাগর পাশ করে গেছেন সংস্কৃত কলেজ থেকে, 1841-এ পাশ করেছেন। 1843-এ ওই বালকটি তখন যুবক, তার দিকে আমরা যখন তাকাই তখন আমাদের একটু বিস্ময় লাগে। বালকটি ওই গ্রামের দরিদ্র, অস্পষ্ট, পরিশ্রম করা, রান্না বান্না করা, খাবার পরিবেশন করা, পরিবারের জন্য অনিদ্রাকে বরণ করে লেখাপড়া করা, এই বালকটি কলকাতার সমাজে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এটা অবিশ্বাস্য। কোথায় পৌঁছে গেছে? পৌঁছে গেছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। 1843-এ তত্ত্ববোধিনী সভার তিনি সদস্য হয়েছেন। তত্ত্ববোধিনী পত্রিকার রচনা, দেখা এবং সম্পাদনের দায়িত্ব খানিকটা পড়েছে, যদিও তার বন্ধু সম্পাদক অক্ষয় কুমার দত্ত। এই যে পরিক্রমাটা, এই পরিক্রমাটা এখনো ভারতের অনেক ছেলে মেয়ে করতে পারে না। অনেক ছেলে মেয়ে পেছন থেকে এসে সবকটা সিঁড়ি ভাঙতে পারে না। আপনাদের অনেকেরই জীবনে এই অগ্রগতি, সিঁড়ি ভেঙে ওঠা, যাকে সোশ্যাল মোবিলিটি বলে, এই সিঁড়ি ভেঙে ওঠার ইতিহাস আছে। এবং এই যে রাজধানীতে এসে পৌঁছানো, খুবই একটা, আমি বলবো, সুখের কথা বলতে হবে যে তার বাবা ঠিক করেছিলেন তাকে কলকাতায় এনে পড়াতে হবে। এবং কলকাতায় এনে, যদিও সংস্কৃত পড়াটা তখনকার দিনের আধুনিক যুগের পড়া নয়, সংস্কৃত পড়াটা হচ্ছে প্রাচীনমুখী একটা পড়া। সংস্কৃত পড়লে আধুনিক জ্ঞান, আধুনিক দর্শন, আধুনিক দীক্ষা কিছুই পাওয়া যাবে না। তখনকার দিনে তাই ছিল। ভারতের যারা ইংরেজ শিক্ষা পরিকল্পক,
তারা হিন্দুদের খুশি করবার জন্য সংস্কৃত কলেজ এবং মুসলমানদের খুশি করার জন্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রাচীন ভারত বা প্রাচীন ইসলামের ঐতিহাসিক এবং ধার্মিক নানা চর্চা সেখানে হবে। কাজেই এই শিক্ষাটাও আধুনিক শিক্ষা তিনি পাননি, গ্রামের পাঠশালাতেও পাননি, কালীকান্ত পণ্ডিতের সংস্কৃত কলেজেও পাননি। কিন্তু রাজধানীতে এসে পৌঁছেছেন এই ছেলেটি, এবং রাজধানীতে এসে পৌঁছানোর সমস্ত সুযোগ তিনি গ্রহণ করলেন, কারণ রাজধানীটা হচ্ছে পৃথিবীর একটা শহর। রাজধানীতে এসে পৌঁছানো মানে বিশ্ব নাগরিক হওয়া, আর বিশ্ব নাগরিক হওয়ার সুযোগটা কি? অন্য ভাষা শিখে। বিদ্যাসাগর শুধু সংস্কৃত শিখলেন না, বিদ্যাসাগর নিজের চেষ্টায় ইংরেজি শিখলেন, নিজের চেষ্টায় হিন্দি শিখলেন, নিজের চেষ্টায় গণিত শেখার চেষ্টা করলেন। অর্থাৎ আধুনিক পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের রাস্তা ধরে, অন্তত ভাষার রাস্তা ধরে আধুনিক পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শনের পরিচয় নেবার চেষ্টা করলেন। কারণ তিনি দর্শনও পড়েছিলেন আধুনিক পৃথিবীর। আমরা তারপরে দেখব যে বিশপ বার্কলে দর্শনের সঙ্গে, একটা আইডিয়ালিজমের প্রবক্তা বিশপ বার্কলে, তার দর্শনের সঙ্গে তিনি পরিচিত। সে সম্বন্ধে ভ্যালেন্টাইনের সঙ্গে শিক্ষা পরামর্শ দেবার সময় তিনি বলছেন যে এই দর্শন পাঠ্য তালিকায় রাখা উচিত নয়, যেমন বেদান্ত ইত্যাদিও, এগুলোকে ফলস ফিলসফি তিনি বলছেন। এই শিক্ষাটা কিন্তু তাকে তার সংস্কৃত কলেজ বা তার গ্রামের পাঠশালা শেখায়নি। কিন্তু আমি যে বললাম যে প্রথমে এই যে এগিয়ে গেলেন, ওপরে উঠলেন, কলকাতার সমাজের সংস্কৃতি ঐশ্বর্য সমস্ত কিছু মস্তকে যিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পাশে গিয়ে পৌঁছলেন। আমাদের ভারতের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যেন এই পরিক্রমাটা লক্ষ্য করে, কোথা থেকে কোথায় পৌঁছানো যায়। কেন বিদ্যাসাগরকে বিশেষভাবে লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব এই জন্যে, ঊনবিংশ শতাব্দীতে যত মহাপুরুষ এসছেন, রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পরে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, আরো বিখ্যাত স্বামী বিবেকানন্দ, এদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আগে ঈশ্বরচন্দ্র গুপ্ত, হয়তো শ্রীরামকৃষ্ণ পরমহংস, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, এই ধরনের কিছু হাতে গোনা মানুষ একটা দরিদ্র অস্পষ্ট জায়গা থেকে উঠে এসেছে। এটা আমাদের লক্ষ্য করতে হবে। প্রত্যেকে, রামমোহন সম্পন্ন পরিবারের ছেলে, দ্বারকানাথ সম্পন্ন পরিবারের ছেলে, অনেকেই বাকিরা সব সম্পন্ন পরিবারের ছেলে, অক্ষয় কুমার দত্ত সম্পন্ন পরিবারের ছেলে, কেশবচন্দ্র সেন সম্পন্ন পরিবারের ছেলে, এদিকে সব তার দাদু রামকমল সেন ছিলেন দেওয়ান। এই সম্পন্ন পরিবারের ছেলেরা ঊনবিংশ শতাব্দীতে আমাদের বঙ্গীয় রেনেসাঁসের নেতা হবেন, সেটাতে কোনো বিষয় নেই। কারণ তারা অনেকটা, যাকে বলে হ্যান্ডিক্যাপ, অনেক এগিয়ে আছেন, অনেক এগিয়ে আছেন। তাদের বাড়িতে বইপত্র আছে, তাদের বাড়িতে খানিকটা অর্থ আছে, তাদের সামাজিক পরিচিতি আছে। বিদ্যাসাগরের কিছুই ছিল না। সেইখান থেকে একটি ছেলে উঠে এসে দেবেন্দ্রনাথের কাছে পৌঁছল। এই পরিক্রমাটাই আমাদের অনেকে যারা পিছিয়ে আছি তাদের কাছে এটা লক্ষ্য করবার মতো। পরিক্রমাটা লক্ষ্য করার মতো এই কারণে, কিভাবে তিনি পৌঁছলেন, কোনো চালাকি করে নয়, ফাঁকিবাজির দ্বারা নয়, একেবারে নিজেকে নির্যাতন করে, যে পরিশ্রমটা তিনি করেছেন, ওই রান্না বান্না, উনুনের কাঠ কাটা, বাসন মাজা, বাটনা বাটা, তরকারি কোটা, পরিবেশন করা, থালা বাসন ধোয়া, তারপরে জেগে থাকা, বাবার হাতে মার খাওয়া, এবং তার মধ্যে দিয়ে নিজেকে একটা দুর্দমনীয় জেদ নিয়ে এই মানুষটি ভেবেছেন যে আমাকে পৌঁছতে হবে, আমি রাজধানীতে এসে পৌঁছেছি, আমি এখন পৃথিবীর নাগরিক, আমাকে এখন কোথাও একটা পৌঁছতে হবে, একটা
লক্ষ্য স্থির রেখে বিদ্যাসাগর নিজেকে নির্মাণ করেছেন। সে অনেকে সাহায্য করেছে, তার অধ্যাপকেরা সাহায্য করেছে, কিন্তু এই নির্মাণের ব্যাপারটা যেন আমরা লক্ষ্য করি। এই প্রাসঙ্গিকতাটার কথা আমি প্রথমে বলতে চাই। নিজের জেদে, নিজের সংকল্পে, নিজের পরিশ্রমে, নিজের নিষ্ঠায় কোথায় পৌঁছানো যায়, প্রতিকূল একটা অবস্থা থেকে, পিছিয়ে পড়া একটা অবস্থা থেকে, নিঃস্ব ব্রাহ্মণ পরিবার, অস্পষ্ট পরিবার, সামাজিক মর্যাদাহীন একটা পরিবার, তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুরের, কলকাতার তখন শীর্ষ স্থানীয় মানুষ, তার পাশে তার তার সহকারী হলেন। অন্য যে কথাটা আমার মনে হয়, নিশ্চয়ই কল্যাণবাবু বলবেন, শিক্ষাক্ষেত্রে আমি বেশি যাব না, কারণ এটা তার এলাকা। অন্য একটা তুচ্ছ কথা আগে বলে নি, কারো কাছে চোখে পড়েছিল, আমাদের কাছে হয়তো আমাদের কাছে সেটা তত প্রাসঙ্গিক নয়। বিদ্যাসাগরের যে পোশাকটা পরে থাকতেন, এটা আমরা একটু লক্ষ্য করি। ধুতি, চাদর, হয়তো শীতকালে একটু শাল গায়ে উঠত, মাথায় কিচ্ছু নেই, এমনি গায়ে কোনো জামা টামার ব্যাপার নেই। কেন করলেন? ঊনবিংশ শতাব্দীর অন্য লোকগুলোর দিকে আমরা লক্ষ্য করি, রামমোহন রায় থেকে শুরু করে আমরা সকলে দেখেছি রাজার পোশাক পরছে। কেউ পুরনো রাজা, মোগলদের পোশাক, রামমোহন রায় ঠাকুর পরিবারে পুরনো রাজার পোশাক পরছে। আবার নতুন যারা ইংরেজি শিখছেন, তারা নতুন রাজার পোশাক পরছেন, মাইকেল মধুসূদন থেকে আমরা যারা দেখছি। এই যে রাজার পোশাক, আমার পোশাক নিয়ে কোনো রক্ষণশীলতা নেই। পোশাক নিয়ে যা পরবো, আমার যেটা মনে হবে, আরাম হবে, প্রয়োজন হবে, সেই পোশাক সভ্যতা থেকে সভ্যতা, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে পোশাকের আদান প্রদান ঘটে। অনেক কিছু যেমন আদান প্রদান ঘটে, চেয়ার টেবিলের আদান প্রদান ঘটেছে, পোশাকের আদান প্রদান ঘটতেই পারে। কিন্তু বিদ্যাসাগর একটা গুণ নিয়ে এই আলাদা হয়েছে যে আমি আমার দেশের মানুষের কাছাকাছি থাকব। চেহারায় আমার দরিদ্র দেশের মানুষ যে পোশাক পরে, আমি সেই পোশাকটা পরে থাকব। এই যে একটা গুণ একটা লোকের, যে আমি আলাদা হব না আমার দেশের মানুষদের থেকে, আমি অন্য পোশাক পরলেই আমি আমার দেশের মানুষদের, গরিব মানুষদের থেকে আলাদা হয়ে যাব। এই যে গুণ শুধু ব্রাহ্মণের পোশাক নয়, এটা গুণ যে আমি পোশাকটা পরলেই দেশের গরিব মানুষদের থেকে, সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাব। এই সংকল্পটা থেকে আবার ওই রবীন্দ্রনাথ যাকে বলেছেন দুর্দমনীয় মনুষ্যত্ব, একটা জেদ, এই জেদটা নিয়ে তিনি থেকে গেলেন ওই পোশাকে। আমরা এমন বলি না ওই পোশাকটা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক, আমরা সবাই ওই পোশাক পরতে শুরু করে দিই, না, এমন বলি না। কিন্তু যে ব্যাপারটা হয়তো একজন মানুষের লক্ষ্যে পড়েছিল, তার নাম মহাত্মা গান্ধী। কেন আমি এই দুয়ের যোগাযোগ করছি এই অর্থে যে 1905 সালে ইন্ডিয়ান নেশন বলে একটি পত্রিকায় মহাত্মা গান্ধী বিদ্যাসাগর সম্বন্ধে একটি প্রবন্ধ লিখেছিলেন, এবং তাতে একটা পুরো অনুচ্ছেদ, একটা পুরো প্যারাগ্রাফ বিদ্যাসাগরের এই পোশাকটা সম্বন্ধে বর্ণনা আছে। অর্থাৎ মহাত্মা গান্ধী এটা আলাদা করে লক্ষ্য করেছিলেন যে বিদ্যাসাগরের এই পোশাকটা এক ধরনের প্রতিবাদ, এক ধরনের শুধু নিজের স্বাতন্ত্র্য নয়, চটি জুতো ধুতি চাদর স্বাতন্ত্র প্রকাশের উগ্র অহংকার নয়, এটা এক ধরনের প্রতিবাদ। আমি আমার দেশের মানুষের সঙ্গে আমি অভিন্ন থাকতে চাই আমার পোশাকে। মহাত্মা গান্ধীর চোখে পড়েছিল, এবং সেই জন্য আমি একটা অনুমান করেছি, আমি এর বাচ্চাদের জন্য বিদ্যাসাগরের উপর বই লিখেছিলাম একসময়, এখন আছে সেটা বাজারে, তার নাম বিদ্যাসাগর বলে। আমি সে অনুমান করেছি যে মহাত্মা গান্ধী পরে লন্ডনের ব্যারিস্টার, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরে যখন তার একটা পোশাক
গ্রহণ করলেন, আমার মনে হয় তার পেছনে বিদ্যাসাগরের কিছু প্রভাব আছে। আমি বলি না আমাদের বিদ্যাসাগর হতে হবে পোশাকে বা মহাত্মা গান্ধীকে মতো হতে হবে, তা বলি না, কিন্তু একজন মানুষ ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মানুষ, সেই মানুষের চোখে পড়েছিল, এবং আমি বলবো তিনি বিদ্যাসাগরকে এই ব্যাপারে অনুকরণ করবার চেষ্টা করেছিলেন, যে আমার দেশের মানুষের সঙ্গে আমাকে যেন খুব আলাদা না দেখায়। আমি অন্য পোশাক পরতে পারি, এখন যেমন পরছি আমি অন্য পোশাক পরতে পারি, কিন্তু এই চেতনাটা খুব বড় কথা, যে আমার দেশের মানুষের সঙ্গে আমি যেন খুব বিচ্ছিন্ন না হয়ে যাই। এইটা কিন্তু বিদ্যাসাগর, এইটা আমাদের এখনো অনুকরণ করার ব্যাপার, এইখানে এখনো ভয়ঙ্কর প্রাসঙ্গিক। ঊনবিংশ শতাব্দীর যত নেতা ছিলেন, যত অধিনেতা, অগ্রগণ্য পথিক ছিলেন, বিদ্যাসাগরের মতো একেবারে আপামর জনসাধারণের সঙ্গে এত যোগ আর কারো ছিল না। রামমোহনের ছিল না, দ্বারকানাথের ছিল না, দেবেন্দ্রনাথের ছিল না, ব্রাহ্ম সমাজের বড় বড় নেতাদের ছিল না, আমি বলবো যে বঙ্কিমচন্দ্র এদেরও ছিল না। কিন্তু বিদ্যাসাগর একেবারে দরিদ্র মুসলমান ভিক্ষুক থেকে আরম্ভ করে, রাস্তায় পড়ে থাকা কলেরা রোগী থেকে আলাদা করে, বর্ধমান স্টেশনে ভিখারি বালক থেকে আরম্ভ করে, চন্দননগরের মুসলমান দরিদ্র মুসলমান পরিবার থেকে আরম্ভ করে, কামারটাঁড়ে সাঁওতাল, নিঃস্ব সাঁওতাল থেকে আরম্ভ করে, এই সমস্ত যে একেবারে সমাজের উচ্চ স্তর থেকে তলার স্তর পর্যন্ত বিচিত্র মনুষ্যত্ব, বঞ্চিত মনুষ্যত্ব, তাদের সঙ্গে এই একটি লোক ঊনবিংশ শতাব্দীর, যার সম্পূর্ণ হৃদয়ের যোগ ছিল। এই কথা থেকে আমরা সকলে দাবি করতে পারি এখন যে আমাদের সঙ্গে আমাদের দেশের সব স্তরের মানুষের, তলার মানুষদের ওই যোগাযোগটা আছে। এই প্রাসঙ্গিকতা, যারা দেশের কথা ভাবে, যারা নিজের বাইরে বেরিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে ঐক্য সাধনের কথা ভাবে, তাদের কাছে বিদ্যাসাগর এইখানে অনেক বেশি প্রাসঙ্গিক। অনেকে রাজনীতির মধ্যে দিয়ে ভাবে, অনেকে ব্যক্তিগত সদাচরণ সহৃদয়তার মধ্যে দিয়ে ভাবে, যে যেভাবেই ভাবুক, রাজনীতির এখন একটা উপার্জনের রাস্তা হয়ে যাচ্ছে, সেখানে আমি বলছি না, কিন্তু যারা সত্যিকারে মানুষের হিতের জন্য রাজনীতি করতে আসে, তাদের কি বিদ্যাসাগরের মতো মানুষের সঙ্গে এই যোগাযোগটা আছে? আমরা কি সাধারণ মানুষ? কারণ বিদেশি শাসক আমাদের সমাজে একটা বিচ্ছেদ তৈরি করে দিয়েছিল। এটা তার পরিকল্পনা ছিল কিনা আমরা জানি না, কিন্তু বিচ্ছেদ তৈরি হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে 1835-এ টমাস ব্যাবিংটন মেকলের যে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহার, এই ইংরেজির ব্যবহারের ঔপনিবেশিক সিদ্ধান্ত আমাদের সমাজে দুটো শ্রেণী তৈরি করেছিল। এটা ইংরেজিকে যারা ভালোবাসি, অনেকেই ভালোবাসি, তারা যতই অস্বীকার করবার চেষ্টা করি, এই সামাজিক সত্যটা মুছে যাবে না, যে একদল স্কুলে কলেজে পড়ে বাবু হয়ে উঠল, আরেক দল এই বাবু বৃত্তের বাইরে থেকে গেল। তাদের আমরা ভদ্রলোক বলি না, হয়তো ছোট লোক কথাটা প্রয়োগ করি না, আগে খুবই করা হতো। যারা ইংরেজি জানে না, যারা স্কুলে পড়েনি, যাদের জীবিকা, আমাদের সমাজে তো জীবিকার একটা মানমর্যাদার ব্যাপার আছে, অনেক বিদেশে উন্নত দেশে নেই, না আমাদের সমাজে কোন জীবিকাটা কার, এই অনুযায়ী আমরা তাদের একটা শ্রেণী বিভাগ, জাত বিভাগ করি। এটা আমাদের পুরনো জাতিভেদের একটা বিস্তার, যা আমরা যারা কেরানি বাবু, আমরা যারা অধ্যাপক, আমরা যারা চিকিৎসক, আমরা যারা যিনি তরকারি বিক্রি করেন, যিনি রিক্সা চালান, তাদের আমরা ভদ্রলোক বলি না। এবং তার ফলে আমাদের সমাজে এটা হয়ে গেছে যে ভদ্রলোকটা একটা
একটা প্রিভিলেজড শ্রেণী, একটা অধিক সুবিধা প্রাপ্ত শ্রেণী। কারণ তারা অনেক সময় এই যারা ভদ্রলোক নন তাদের তুই বা তুমি বলতে পারেন, তাদের একটু অবজ্ঞা করতে পারেন। এটা রাস্তাঘাটে আমরা দেখি। এই যে দুটো ভাগ হয়ে গেল, ভদ্রলোক না ভদ্রলোক, বিদ্যাসাগর এই ভাগটাকে ভেঙেছিলেন। ভাঙবার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল। আমি নারীদের কথা আলাদা করে বলবো না, যে নারীদের ব্যাপারটা তো আছেই, সেটা সবাই আমরা জানি, নারীদের কথা আলোচিত হবে। কিন্তু এই যে ভাগটা ভেঙেছিলেন, যে জাত বেজাত, এক ধর্ম আরেক ধর্ম, এই সমস্ত রকমের বিচ্ছেদ যা আমাদের সমাজে আমরা তৈরি করেছি, এখনকার ভারতে আমরা আরো বেশি তীব্র করে তোলবার চেষ্টা করছি, সেই বিচ্ছেদটা বিদ্যাসাগর মানতেন না। দরিদ্র মুসলমান ভিখারিকে তিনি বাড়িতে ডেকে লুচি পায়েস মিষ্টি খাইয়েছেন, বলেছেন রোববার রোববার এসে খেয়ে যাবি, বস্তিতে যে ভাড়া থাকে সেই ভাড়া আমার কাছ থেকে মাসে মাসে নিয়ে যাবে। রাস্তার কলেরা রোগীকে নিজের শয্যায় এনে তাকে সারিয়ে তুলেছেন। কতভাবে তার দয়ার খবর তো আছেই, মানবিকতার খবর আছে, কিন্তু আর সংস্কারহীনতা। বসে আছেন ওই রাস্তায় জুতো সেলাই করে তার এক দোকানের, যাদের আমরা মুচি বলি, দোকানের পৈঠাতে বসে আছেন, কোথাও যাবেন। এক বড় লোক, কলকাতার বড় লোক গাড়ি হাঁকিয়ে যেতে যেতে দেখে থেমে গেলেন। গাড়ি থামিয়ে এসে বিদ্যাসাগরকে বললেন, এই মুচির দোকানে আপনি বসে আছেন, এটা আপনাকে মানায় না। বিদ্যাসাগর বললেন, তাই নাকি? যদি আপনার এটা পছন্দ না হয় আপনি আমার সঙ্গে আর মিশবেন না। এই যে কথাটা বলে, জাত নয়, ধর্ম নয়, তলার মানুষ, বঞ্চিত মানুষের কাছে পৌঁছানো, সাঁওতালদের শেষ জীবনে সাঁওতালদের কাছে ডেকে নেওয়া, এই ঘটনার 19 শতাব্দীর খুব কম নেতার ক্ষেত্রে বলা চলে, খুব কম নেতা। এবং এটা আমাদের কাছেও অনুকরণযোগ্য। আমরাও যারা ভদ্রলোকের গণ্ডিতে উঠে গেছি, ভদ্রলোকের পা দিয়েছি, এমনকি যারা রাজনীতি করি কখনো কখনো, আমাদের জীবনাচরণের মধ্যে খোলা ব্যাপারটা কি আছে? মানুষকে একেবারে সুনির্দিষ্ট মানুষ হিসেবে দেখে পরিচয়হীন নানা রকম আইডেন্টিটিকে বাদ দিয়ে ধ্বংস করে, জাত নয়, ধর্ম নয়, অর্থ নয়, শিক্ষা নয়, সবকিছুর বাদ দিয়ে যেন মানুষ হৃদয়ের যোগে তার সঙ্গে যুক্ত হওয়া, বিদ্যাসাগর যে শিক্ষা আমাদের দিয়েছে 19 শতাব্দীতে, সেই শিক্ষা আমাদের আর কেউ সেভাবে দেয়নি। হয়তো পরে স্বামী বিবেকানন্দ খানিকটা এসেছিলেন এই পথে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা কমে। সময় হয়ে এসছে, আমি দুটো একটা কথা বলব। তা হচ্ছে এই যে নারী মুক্তি, বিধবা বিবাহ, এর ইতিহাসে আমি যাব, কিন্তু এই লড়াইটা দেখুন, লড়াইটা যে বাড়ির লোক সঙ্গে নেই, বেশিরভাগ ভাইরা হয়তো আছে, কিন্তু বাড়ির লোক সঙ্গে নেই, স্ত্রী সঙ্গে নেই, স্ত্রীর সঙ্গে তো দূরত্বই তৈরি হয়ে গেল, বাবা মা সঙ্গে নেই, ঠাকুমার সঙ্গে নেই। কিন্তু যে লড়াইটা তিনি একা লড়লেন, নিজের অর্থ দিয়ে, বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়ে, শেষ জীবনে নিঃসঙ্গ হয়ে গিয়ে, এই যে ট্র্যাজেডির নায়কের মতো যে লড়াইটা, এই লড়াইটা থেকেও আজকে আমরা শিক্ষা নিতে পারি। হয়তো একটা অন্য শিক্ষাও নিতে পারি, যে হয়তো বড্ড বেশি একা লড়াই করেছেন, তার নিজের কোনো ভক্ত সম্প্রদায় তৈরি হয়নি যে যারা তার সঙ্গে সব সময় থাকবে। এটা কার বোঝ আমি জানি না, কিন্তু বিদ্যাসাগরের লড়াইটা বড় বেশি একা লড়াই হয়ে গিয়েছে, যে জন্য 1870-72 পরে তিনি একেবারে কলকাতার মধ্যবিত্ত সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সাঁওতাল পরগনার কামারটাঁড়ে গিয়ে, ঝাড়খণ্ডের কামারটাঁড়ে গিয়ে কাটিয়েছেন। মাঝে মাঝে কলকাতায় এসেছেন,
কিন্তু ভদ্র সমাজের প্রতি তার আর কোনো রকম শ্রদ্ধা বা মর্যাদা বোধ ছিল না। এই নিঃসঙ্গ হয়ে যাওয়াটা আমরা কোনোভাবে এড়াতে পারি কিনা, আমাদের কোনো সংগঠন থাকতে পারে কিনা যাতে আমরা লড়াইটা যে করব, লড়াইটা একসঙ্গে করতে পারি কিনা। বিদ্যাসাগর হয়তো সেই শিক্ষাটাও নিয়ে আমাদের সামনে হাজির হন, এখনো হাজির হন। যে ব্যাপারটা বলে আমি শেষ করব, সেটা হলো ওই যে শিক্ষার ক্ষেত্রে আমি আমি কল্যাণবাবুর যাকে একটা ছোট জায়গা, যে এই লোকটি দেখুন সিলেবাসে যিনি যা পড়াশোনা করেছেন, পাঠশালায় হোক, সংস্কৃত কলেজে হোক, কোথাও বিজ্ঞান ছিল না। কিন্তু যখন তিনি জীবনে আচরণ করছেন সম্পূর্ণ যুক্তিবাদী বিজ্ঞানসম্মত আচরণ, এটা হয়তো আশিস লাহিড়ী বলেছেন, অনুমান করি আমরা সবাই, হয়তো তার বন্ধু অক্ষয় কুমার দত্তের একটা প্রভাব ছিল। অক্ষয় কুমার একেবারে যাকে বলে ঘোর নাস্তিক ছিল, এবং ওই মানে হাত তুলে বলতেন, হাত তুলুন কে কে ঈশ্বর বিশ্বাস করেন, হাত উঠলো, কে কে ঈশ্বর বিশ্বাস করেন না হাত তুলুন, আরো কিছু হাত উঠলো, অক্ষয় কুমার বললেন প্রমাণ হয়ে গেল ঈশ্বর নেই। যেমন সাংখ্যের সেই কথাটার মতো, সাংখ্য দর্শনে ঈশ্বর অসিদ্ধ প্রমাণাভাবাৎ, প্রমাণের অভাবে ঈশ্বর অসিদ্ধ। প্রমাণ নেই, হাত তুলে তো হয় না। অক্ষয় কুমার দত্ত নানা রকম অঙ্কের ফর্মুলা, সরল অঙ্ক করেছিলেন, যে পরিশ্রম প্লাস প্রার্থনা ইজ ইকুয়াল টু শস্য, মানে চাষি পরিশ্রম করলো, প্রার্থনা করলো, শস্য পেল, পরের বছর প্রার্থনা করলো না, শস্য পেল, অতএব বললে অক্ষয় কুমার প্রার্থনা ইজ ইকুয়াল টু জিরো। এই ধরনের মানুষের সাহচর্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্জন করেন, বরং তার জীবনাচরণে তিনি ধর্মাচরণ ছেড়েছিলেন, এই হিন্দু আচার ছেড়েছিলেন, মন্দিরে যাননি। হ্যাঁ, শ্রী দুর্গা শরণং লিখতেন কিন্তু চিঠিতে, কিন্তু যেটা হলো যে তার যে শিক্ষা দেবার যে বইগুলো, বর্ণ পরিচয় থেকে, বোধোদয় থেকে, আখ্যান মঞ্জরি থেকে, জীবন চরিত থেকে শিক্ষা দেবার যে বইগুলো, তাতে ঈশ্বর সম্বন্ধে সামান্য বোধোদয় আছে। আমার ধারণা মানে এটা পরে জোড়া হয়েছে এবং অন্যমনস্ক ভাবে জোড়া হয়েছে, অনিচ্ছ সত্ত্বে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। তখনকার দিনে ব্রাহ্ম ধর্মের সঙ্গে এটা মেলে, নিরাকার চৈতন্য স্বরূপ, কিন্তু আবার সেই সঙ্গে আছে তিনি সবই দেখেন, সবই শোনেন। নিরাকার চৈতন্য স্বরূপ হলে সবই ঠিকভাবে দেখবেন, কিভাবে শুনবেন। বিদ্যাসাগরের এই অসঙ্গতিটা তার চোখে পড়েনি বা তিনি উপেক্ষা করেছেন। ঠিক আছে, যাকে মুরুব্বকে সবাই চাইছে ঈশ্বর সম্বন্ধে থাক, বোধোদয়ের পরে ঈশ্বর সম্বন্ধে দুটো কথা জুড়ে দিলেন, নিরাকার চৈতন্য স্বরূপ, আবার সবই দেখেন, সবই শোনেন। তারপরে কিন্তু বেশিরভাগ লেখা হচ্ছে বৈজ্ঞানিকদের সম্বন্ধে, গণিতবিদদের সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে, বড় অভিযানকারী সম্বন্ধে, তার মধ্যে ধর্মের কোনো রকমে নেই। ধর্মের যে ঈশ্বরের জায়গায় তা কি এলো, মানুষ, যে মানুষের কথা আমি একটু আগে বললাম। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, মানে মহেন্দ্র গুপ্তের লেখা কথামৃত পড়ে যদি দেখেন, রামকৃষ্ণ গিয়েছিলেন তার কাছে, রামকৃষ্ণ যেখানে 70-80 বার কথা বলেছেন, বিদ্যাসাগর সেখানে 8-9 বার কথা বলেছেন, কথা প্রায় বলেননি। রামকৃষ্ণদেব একটানা বলে গেছেন, বিদ্যাসাগর হ্যাঁ হু দিয়ে কথা বলেছেন, সৌজন্য সম্পূর্ণ রক্ষা করেছেন, নিচে এসে গাড়িতে তুলে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই তাই। এই নিঃসঙ্গতাটা আমরা ঘোচাতে চাই, বিদ্যাসাগরের নিঃসঙ্গতাটা যদি আমরা ঘোচাতে পারি, 200 বছর পরে তাঁর কোনো উপকার হবে না, কিন্তু আমরা যদি বিদ্যাসাগরের মতো মানুষকে অনুসরণ করতে পারি, হয়তো তিনি নেই কোথাও, হয়তো মানে তার, আমি আত্মাটাত্মায় বিশ্বাস করি না, কিন্তু তার প্রতি আমরা আমাদের কর্তব্য করতে পারি। তো এই যে ব্যাপারটা, যে ঈশ্বরের জায়গায় মানুষ, এবং কোন মানুষ
যে মানুষের কথা আমি বললাম তার মধ্যে নির্যাতিতদের মধ্যে নারীরাও আছে, নারীর মুক্তির ব্যাপারটাও আছে। আমি সেখানে বিস্তারিত ভাবে যাব। এই যে শিক্ষা, এই যে দৃষ্টান্ত, এই যে আচরণ, এগুলো আমাদের জন্য তৈরি করে রেখে গেছেন আমাদের এই ভারতে কেন, পৃথিবীর যেখানে মানুষ পিছিয়ে আছে, জীবনের সমস্ত সুযোগ পায়নি, বঞ্চনার মধ্যে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রাসঙ্গিকতা তাদের কাছে হয়তো আরো 200 বছর 400 বছর চলে যাবে। এই মানুষটির দৃষ্টান্ত, তার জীবন, তার কাজ, তার সুখ, তার দুঃখ, তার সংগ্রাম সমস্ত আমাদের কাছে প্রাসঙ্গিক থাকবে দীর্ঘকাল। আপনারা সবাই ভালো থাকুন, এইটুকুই আমার বলবার ছিল। নমস্কার। হ্যাঁ, হ্যালো বিকাল দা। হ্যাঁ হ্যাঁ, কিছু প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই কারো। হ্যাঁ, কিছু প্রশ্ন, না প্রশ্ন নেই প্রশ্ন সেভাবে। নেই। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা অধ্যাপক ডক্টর পবিত্র সরকারের বক্তব্য শুনছিলাম। খুব সুন্দরভাবে আমাদের সামনে তিনি সমস্ত বিষয়টা উত্থাপন করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে তার কাছে আবার অন্যান্য সাহায্য আমরা চাইব। ইতিমধ্যে আমরা তার কাছে বলেছি আমাদের স্মরণিকায় একটা উদ্যোগ নিচ্ছি আমরা প্রকাশের, তার জন্য একটি লেখা তার কাছে আমরা ইতিমধ্যেই চেয়েছি, আর নিশ্চয়ই সেটা আমরা পাবো। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি তার। নমস্কার জানাচ্ছি। এরপরে আমাদের বক্তা উপস্থিত হয়ে গেছেন ডক্টর কল্যাণ ভট্টাচার্য। স্যার বলার সময় বারবার বলেছেন শিক্ষার বিষয়েই তিনি বলবেন। আধুনিক শিক্ষার অন্যতম রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন ডক্টর কল্যাণ ভট্টাচার্য। ডক্টর কল্যাণ ভট্টাচার্য একজন প্রাক্তন প্রধান শিক্ষক। সারা জীবন তিনি শিক্ষার ক্ষেত্রেই কাজ করেছেন। তিনি মূলত যে কাজগুলো করেছেন বিভিন্ন উদ্ভাবনীমূলক ক্ষেত্রের উপরে তার বিশেষ আগ্রহ আছে। স্কুলের ছাত্রছাত্রীদের কেন্দ্র করে বিভিন্ন রকম কর্মসূচি যেগুলো যে নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রশংসা তিনি অর্জন করেছেন মানুষের কাছে। আমরা আরেকটা ক্ষেত্রের উপরে তার বিশেষভাবে বলতে চাই যে তিনি খুব সম্প্রতি তার এই ক্ষেত্রে শিক্ষকতার ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতির নিকট থেকে এই জাতীয় পুরস্কারটিও তার করায়ত্ত হয়েছে। এখনো পর্যন্ত প্রতিনিয়ত অনুসন্ধানে রত আছেন, কি করা যায়, কিভাবে করা যায়। এই সুবাদেই তিনি বিদ্যাসাগর চর্চার আঙিনায় এসে হাজির হয়েছেন। তিনি সুবক্তা, মিষ্টভাষী, তিনি এমনিতে আমাদের সবার বন্ধু। বন্ধু হিসাবে বলছি না, অভিজ্ঞতার নিরিখেই বলছি। তার বক্তব্য আপনাদের শুনতে ভালো লাগবে। আসুন শুনে নিই ডক্টর কল্যাণ ভট্টাচার্যের কাছে তার বক্তব্য। ভারতের আধুনিক শিক্ষার অন্যতম রূপকার বিদ্যাসাগর। আমরা অনুরোধ করব সবাই থাকুন আমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত। ডক্টর কল্যাণ ভট্টাচার্য, তাকে বক্তব্য হ্যাঁ রাখার জন্য বিকাল দা, অনুরোধ একটু করব। স্যারকে জিজ্ঞেস করে না, স্যার যদি, হ্যালো, একটু হ্যাঁ হ্যাঁ স্যারকে স্যার। জিজ্ঞেস করে নেন যে যদি স্যারের টাইমের অসুবিধা থাকে তাহলে স্যার চলে যাবেন। ও স্যার, স্যারের কাছে আমি স্যার আমি আমার মতো চলে যাব। একটু কল্যাণবাবু শুরু করুন, তারপর আমি আমার মতো চলে যাব। ঠিক ঠিক আছে স্যার, থাকুন। আমরা থাকলে তো স্যার আনন্দিতই হব। ঠিক আছে। আচ্ছা, কল্যাণ ভট্টাচার্য, ডক্টর কল্যাণ ভট্টাচার্য অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য।
মাইকটা অন করবো? হ্যাঁ, চালিয়ে দাও, শুরু করে ঠিক ঠিক। সকলকে নমস্কার জানাই। বিশেষ করে পরম শ্রদ্ধেয়, তাহলে পাশে কি অন্য আরেকটা ফোন চলছে? পাশে কি অন্য একটা ফোন চলছে? তাহলে একটু দূরে থাকতে বলুন ওই ফোনটা। হ্যাঁ হ্যাঁ, একটু দূরে যাও তো। একটু দূরে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। সকলকে নমস্কার জানাই। এইবার ঠিক আছে। বিশেষ করে পরম শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আপনি বলুন। ও আচ্ছা স্যার যাক, স্যারের কাছে শুনতে পেলাম যে শোনা যাচ্ছে। আমাদের পরম শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার মহাশয় এতক্ষণ যে আলোচনার মধ্যে আমাদের রেখেছিলেন, তার অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম সেই আলোচনা, এবং সেই মুগ্ধতার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যেই আমার যে বলবার বিষয় সেটি এসে হাজির হয়েছে। তবে একটি কথা বলেনি, যে সেটা হচ্ছে যে আমি সত্যিই বিদ্যাসাগর চর্চার মধ্যে আসতে পেরেছি। আমাদের এই দ্বিশতবর্ষ উদযাপন যে কমিটি, তাদের উৎসাহে আমি আসতে পেরেছি। এবং আজকে আমার বলতে ভালো লাগছে যে এটা বলে রাখা ভালো যে আমি কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে সেরকম খুব বেশি জানি না, বা সেরকম সেভাবে গবেষণাও আমার নেই। শুধু এই সংগঠনের মধ্যে দিয়ে এসে যে চর্চা করার জন্য যেটুকু জানতে পেরেছি সেইটুকুই। কেননা বিদ্যাসাগর মশাই আমাদের সাবধান করে দিয়েছেন যে লোকে নির্গুণ লোককে যতটা না অবজ্ঞা করে, তার চেয়ে নির্গুণের হয়ে যদি গুণের ভান করে তাহলে তাকে বেশি অবজ্ঞা করে। আমি সেই হিসাবে সবাইকে বলছি যে আমি যেটুকু অল্প স্বল্প পড়াশোনা করে যেটুকু জানতে পেরেছি সেটুকুই আমি আজকে বলবো। তবে আমাদের স্যারের যে আলোচনা আমরা শুনছিলাম, সেই আলোচনা সত্যিই অত্যন্ত সমৃদ্ধ হয়েছে, এবং হয়তো কোথাও আমি স্যার যে কথাগুলি বললেন সেই সূত্রগুলিও মাঝে মাঝে টানতে পারি আর কি। তো আমরা বিদ্যাসাগর মশাই আসলে কি এত বড় ছিলেন যে তার অবদানের মূল্যায়ন করা আমার মতো এরকম একজন মানুষের পক্ষে সত্যিই খুব সহজ কাজ নয়। তিনি জানতেন যে কোনো জাতিকে যদি বড় হতে হয় তাহলে অবশ্যই আগে মানুষ হিসেবে বড় হতে হবে। আর এই মানুষ গড়ার কাজটিকেই তিনি খুব যত্ন করে গেছেন সারা জীবন ধরে, যেটি স্যার বারবার বলতেও চেয়েছেন সেই কথায়, যে আমাদের মানুষ করাই ছিল তার লক্ষ্য। 1820-তে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করলেন। গ্রামের পাঠশালা শেষ করে কলকাতায় সংস্কৃত কলেজে আসলেন। সেখানে 12 বছর 5 মাস থাকলেন, পড়াশুনো করলেন। স্যারও বললেন, নিজে হাতে রান্না করেছেন, এবং অনেকদিন অনিদ্রায় কাটিয়েছেন, এবং বাড়ির অন্যান্যদের খাইয়েছেন, বাটনা বেটেছেন, মশলা বেটেছেন, বাসনকোসন মেজে তারপরে কলেজে গিয়েছেন পড়বার জন্য। কিন্তু ছোট থেকেই তার এত প্রখর বুদ্ধি এবং এত স্মৃতিশক্তি যে আমরা জানি যে পাঠশালার যখন পড়তেন তখন থেকেই তার মাস্টারমশাইরা অত্যন্ত গুণমুগ্ধ ছিলেন। তো সংস্কৃত কলেজেও সেই হলো, প্রায় সমস্ত শিক্ষকেরই অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠলেন, এবং তার যে বুদ্ধি এবং মেধা বা স্মৃতিশক্তির জন্যই তো প্রতিটি ক্লাসেই আমরা দেখি যে তিনি পুরস্কার পাচ্ছেন, বৃত্তি পাচ্ছেন। একবার একটু সামান্য গন্ডগোল হয়েছিল, কিন্তু তাতে সেই গল্প অনেকে জানেন, আমি সেই জায়গায় যাচ্ছি না।
যে পড়া শেষ করলেন, তারপরে কাজের মধ্যে ঢুকলেন। শুধু কাজ আর কাজ, এবং এই কাজের মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কখন পরিচিত হয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। বীরসিংহ থেকে যখন কলকাতা আসছেন, সেই কলকাতা আসার পথে আমরা সবাই জানি যে ইংরাজি অঙ্কমালা তিনি শিখে নিয়েছিলেন। সেই বালক ঈশ্বর আস্তে আস্তে তার ছাত্রজীবন, কর্মজীবন, এমনকি আমৃত্যু এমনভাবে নিজেকে তৈরি করলেন যে কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে তার সম্বন্ধে বললেন যে তিনিই এদেশে প্রথম আধুনিক মানুষ। আমরা জানি ডক্টর সুকুমার সেন বলতে চেয়েছিলেন সে একই কথা, যে আপ টু ডেট মানুষ হচ্ছেন বিদ্যাসাগর। তিনি তো বিদ্যার সাগর যেমন, তেমনি করুণারও সাগর। তিনি সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক। তিনি বিধবা বিবাহ প্রবর্তক, আবার বাল্য বিবাহ এবং বহু বিবাহ রদ করার জন্য সংগ্রামী পুরুষ, এক বিস্ময়কর ব্যক্তিত্ব। অথচ আমরা জানি যে এই সমস্ত কাজ করতে গিয়ে তার নিন্দুকের কখনো অভাব হয়নি। ক্রমাগত শত্রুতা, হিংসা, এমনকি বারে বারে তার প্রাণ সংশয়ের মুখোমুখি হতে হয়েছে। আমরা সে সমস্ত কাহিনীও জানি। শুধু তার আক্ষেপ ছিল যে মানব জাতি নিরতিশয় কুৎসা প্রিয়, লোকের কুৎসা করার জন্য কত অমূলক গল্পের কল্পনা করে। প্রশংসা করবার হেতু যদি প্রশংসা করবার জন্য যদি সহস্র হেতু থাকে, তাহলে সেগুলিতে গুরুত্ব না দিয়ে যদি কুৎসা করার অনুমাত্র সোপান পায়, তাহলে সেদিকে ধাবমান হয়। কিন্তু যেহেতু তিনি খাঁটি ইস্পাতের তৈরি এবং শিক্ষকতাকে কলেজে পাশ করার পর শিক্ষকতাকে তিনি বৃত্তি হিসেবে গ্রহণ না করে এক পবিত্র ব্রত হিসেবে গ্রহণ করলেন, তাই এই কালজয়ী মনীষী সেই সময়ের প্রবল প্রতাপান্বিত সমাজপ্রভুদের একেবারে তোয়াক্কা না করে জ্ঞানের প্রদীপ হাতে ছুটে বেড়ালেন নতুন মানুষ চাষ করবার জন্য। নতুন মানুষ, আলোকিত মানুষ, আধুনিক মানুষ, ধর্মীয় চিন্তায় আচ্ছন্ন এবং মত্ত সেই যুগে কুসংস্কারের জগদ্দল পাথরকে সরিয়ে তিনি পথ নির্মাণ করলেন। শুধু পথ নির্মাণই করলেন না, সেই পথ দিয়ে একটি পঙ্গু সমাজকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেলেন। রবীন্দ্রনাথের ভাষায় সেটা ছিল তার অজেয় পৌরুষ আর অক্ষয় মনুষ্যত্বের জন্য। তাই তার সমস্ত কর্মময় জীবনে আমরা যে সাফল্যগুলি আলোচনা করি, যে সামান্য ব্যর্থতাগুলিও যেগুলি আমাদের চোখে আসে, সেসবের পরেও অনেককে আমরা বলতে শুনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই ভারতের আধুনিক শিক্ষার অন্যতম কারিগর। স্যারও সেই কথাই বলতে চাইলেন। আধুনিক শিক্ষা তো সেটাই যে শিক্ষা মানুষ গ্রহণ করবে প্রকৃতি থেকে, যে শিক্ষা মানুষ গ্রহণ করবে সমাজ থেকে, যে শিক্ষা মানুষ গ্রহণ করবে নিজস্ব অভিজ্ঞতা থেকে। আধুনিক শিক্ষা তো সেটাই যে শিক্ষা তার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, এবং রবীন্দ্রনাথের ভাষায় যে শিক্ষা আমাদের বাহন হয়ে উঠবে। আর আধুনিক শিক্ষার কারিগর হচ্ছেন তিনি, যিনি সমাজে যা কিছু শুভ, যা কিছু শ্রেয়, তা সঞ্চারিত করবেন প্রজন্ম থেকে প্রজন্মে, কিন্তু যা দেশের পক্ষে অমঙ্গল, যা সমাজের পক্ষে অশুভ, তা কোনোভাবেই হস্তান্তরিত করবেন না। আমরা যদি বালক ঈশ্বরের বড় হয়ে ওঠার সময়টুকু দেখি, স্যারও সেই কথাই আমাদের বলছিলেন। তার বড় হওয়াটা, তিনি তাকে নির্যাতন
নির্যাতনের মধ্যে, তিনি নিজেই নিজেকে নির্যাতনের মধ্যে দিয়ে, তার শ্রমই ছিল তার সাধনা, সেই সাধনার মধ্যে দিয়ে তিনি নিজে বড় হয়ে উঠেছিলেন। তার বাবার ইচ্ছা ছিল যে বালকেশ্বর সংস্কৃত কলেজে পড়াশোনা করে চতুষ্পাঠীতে অধ্যাপনা করবেন, কিন্তু সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য পণ্ডিত, ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, নিজে কখনো বিজ্ঞান পড়ার সুযোগ পাননি, স্যার বললেন সেটা, সেই ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান এবং যুক্তিবাদী দর্শনের সঙ্গে পরিচিত হয়ে এক নতুন পথের সন্ধান পেলেন। তখন ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী আধুনিকতা প্রসারের জন্য যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের উত্থান পতন দেখছেন বিদ্যাসাগর মশাই খুব কাছে থেকে। ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, তখন ইংরাজি শিক্ষার চল হয়েছে। স্যার বলছিলেন যে তারা নিজেদের স্বার্থে ইংরাজি শিক্ষার চালু করেছিল। ইংরাজি শিক্ষার চল হয়েছে এ দেশে, নতুন শিক্ষাঙ্গন হচ্ছে তখনকার হিন্দু কলেজ, সেখানে সব নতুন করে জানার চেষ্টা, সব কিছু আমরা এমনি এমনি মানব না, সব যুক্তি দিয়ে মানব। প্রাচীনপন্থীরা বলছেন সংস্কৃত, আর নবীনেরা বলছেন ইংরাজি, শুধুই ইংরাজি। স্যার সেটা বললেন। তার বন্ধুরা কৃষ্ণমোহন থেকে মাইকেল মধুসূদন, আমরা দেখলাম যে সবাই খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়ে নিলেন। তিনি, স্যার বললেন যে তিনি দীক্ষাও কখনো নেননি, ঈশ্বরের কথা তো বলেননি। তিনি দেখলেন যে তার বন্ধুরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছেন, আর ঈশ্বর সংস্কার মুক্ত খোলা মন নিয়ে সব মত সব পথের যারা নিয়ে ভাবছেন, যারা প্রবক্তা, যারা ভাবছেন, যারা মেতে উঠেছেন সব মত পথ নিয়ে, তাদের সঙ্গে খোলামেলা মিশছেন। আর সেই স্যার যেটা বললেন সেই একই কথা, নিজেকে নির্মাণ করে তুলছেন আর পুনর্নির্মাণ করে তুলছেন। আমরা জানি যে তিনি সংস্কৃত কলেজ থেকে পাশ করার পর ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি নিলেন। সেখানে বিদ্যাসাগরের গুণে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন মার্শাল সাহেব। মার্শাল সাহেব বললেন তাকে ইংরাজি এবং হিন্দি শিখতে। স্যার সে কথা বলেছেন যে তিনি কিভাবে ইংরাজি এবং হিন্দি শিখেছেন। হিন্দু কলেজের ছাত্রদের কাছে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, নীলমাধব মুখোপাধ্যায় তাদের কাছে ইংরাজি শিখছেন, আর বিনিময়ে তাদেরকে সংস্কৃত শেখাচ্ছেন। বিদ্যাসাগর মশাই এখানে একদিকে শিক্ষক, অন্যদিকে শিক্ষার্থী, এক হাতে দিচ্ছেন, অন্য হাতে নিচ্ছেন। মনে পড়ছে আমাদের আরেকজন মহান শিক্ষকের কথা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গতকাল যার জন্মদিন উপলক্ষে আমরা মহান শিক্ষক দিবস পালন করেছি, তার কাছে তিনি যখন শুনলেন, দেখলেন যে তার একটি ছাত্র, তার বেশ কিছু ছাত্র তারা শিক্ষকতা প্রবেশ করছে, শিক্ষকতার আঙিনা কাজ করবে বলেন প্রবেশ করছেন, তিনি একজন ছাত্রকে বললেন যে খুব মূল্যবান কথা বলেছিলেন, এ টিচার শুড বি এ লাইফ লং লার্নার। আরেকটি বলেছিলেন বাক্য, এ লাইট ক্যান নট লাইট এ ল্যাম্প আনলেস ইট ইজ বার্নিং। আমরা জানি বিদ্যাসাগর মশাই অনেক আগে জন্মেছিলেন, কিন্তু এক্ষেত্রে আমরা বিদ্যাসাগর মশাইয়ের যে শিক্ষা আমাদেরকে দিলেন সেটা হচ্ছে যে সে একজন শিক্ষককে তার জীবনব্যাপী শিক্ষা গ্রহণ করতে হয়। তাই দেখি যে যখন হৃদয়রাম ব্যানার্জির পৌত্র রাজকৃষ্ণ ব্যানার্জি বিদ্যাসাগর মশাইয়ের কাছে আসলেন, তিনি হিন্দু কলেজের ছাত্র, কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের কাছে আসলেন বললে সংস্কৃত শিখব। বিদ্যাসাগর মশাই বলছেন যে ঠিক আছে, তুমি সংস্কৃত কলেজের পরীক্ষা দাও। তো শুরু হলো পড়া, মুগ্ধবোধ ব্যাকরণ।
আমরা জানি যে হাল ছেড়ে দিয়েছিলেন, সেই বুদ্ধবোধ ব্যাকরণের আতঙ্কতে হাল ছেড়ে দিলেন রাজকৃষ্ণবাবু, এবং বিদ্যাসাগর মশাইকে বললেন, আমি কি পাশ করতে পারবো, সত্যি সত্যি আমি সংস্কৃতে পাশ করতে পারবো? বিদ্যাসাগর মশাই বলছেন, কেন পারবে না, আমি তো আছি। শুধু এটা মুখের কথা নয়, আমরা সবাই জানি যে বিদ্যাসাগর মশাই ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে রাজকৃষ্ণবাবুকে কি সহজ প্রণালীতে সংস্কৃত শেখাতেন, এবং বাড়িতে এসেও সংস্কৃত শেখাতেন। অনেকে বলেন যে ওই যে সহজ প্রণালীতে সংস্কৃত শেখানো তিনি আবিষ্কার করলেন, পরবর্তী ক্ষেত্রে ব্যাকরণ কৌমুদী এবং সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা লেখা তিনি লিখেছিলেন, তার সূচনা নাকি সেখান থেকেই হয়েছিল। কিন্তু আমি আর একটা কথা সংযোজন করতে চাই বিদ্যাসাগর মশাই সম্পর্কে। মহান শিক্ষক দিবসকে সঙ্গে রেখেই আমি এই সুযোগে আমি শ্রদ্ধেয় স্যার, তিনি এতক্ষণ কথা বলছিলেন, ডক্টর পবিত্র সরকার, তিনিও পরম শ্রদ্ধেয় শিক্ষক, তাকে আমি প্রণাম জানাই। এবং একইভাবে আমি আমার মূল বক্তব্যে ফিরে আসছি যে বিদ্যাসাগর মশাই যে মুগ্ধবোধ ব্যাকরণ পড়তে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যেত, সেটি 8 থেকে 10 মাসের মধ্যে রাজকৃষ্ণবাবুকে পড়িয়ে দিলেন এবং সংস্কৃত শিখিয়ে দিলেন। আর রাজকৃষ্ণবাবু সসম্মানে সংস্কৃত কলেজে সংস্কৃত নিয়ে পাশ করলেন। আচ্ছা, আমরা আমাদের সেই মনে পড়ছে উইলিয়াম আর্থার ওয়ার্ডের কথা, যিনি টিচার সম্পর্কে 4টি বাক্য বলেছিলেন। আমি শুধু শেষ বাক্যটি বলবো যে এ গ্রেট টিচার ইন্সপায়ার্স। সবসময় মহান শিক্ষকরা উৎসাহ দিয়ে যান। ঈশ্বরচন্দ্র এক্ষেত্রে গ্রেট টিচার, মহান শিক্ষক। আমরা ঈশ্বরচন্দ্রকে এখানে দেখলাম যে তিনি মহান শিক্ষক হয়ে উঠলেন। সংস্কৃত কলেজ তিনি যখন এখানে প্রবেশ করলেন, তখন আমরা দেখলাম যে বিদ্যাসাগর মশাই সংস্কৃত তার আগে, অবশ্য সংস্কৃত কলেজে তার আগে, এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা বলে নিই। স্যারও বলছিলেন রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন যুগের পরে জন্মগ্রহণ করেছেন বিদ্যাসাগর মশাই। রাজা রামমোহন রায় একবার আমহার্স্টকে একটি পত্র দিয়েছিলেন। সেই পত্রটি বোধহয় এখানে খানিকটা প্রাসঙ্গিক হতে পারে। তিনি বলেছিলেন যে সংস্কৃত ভাষা এদেশে জ্ঞানের প্রসারের ক্ষেত্রে শোচনীয় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্কৃত ব্যাকরণের খুঁটিনাটি আয়ত্ত করার জন্য যুবকদের জীবনের মূল্যবান একটা যুগ নষ্ট করা নয়, কোনো উন্নতি আশা করা যায় না। আমরা যদি একথা বলি তাহলে কি খুব অন্যায় হবে যে রামমোহন রায় নারীদের, স্ত্রী জাতির মরণ থেকে বাঁচালেন। রামমোহন রায় সংস্কৃত ব্যাকরণের যে পড়ার যে কষ্ট, সেই কষ্টটি তিনি অনুভব করলেন এবং ব্যক্ত করলেন। বিদ্যাসাগর মশাই তার পরে জন্মালেন, এবং যদি এইখানে আমরা বলি যে বিদ্যাসাগর মশাই রামমোহন রায়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য যেমন বিধবা বিবাহ আইন প্রবর্তন করলেন, যেমন বাল্য বিবাহ বহু বিবাহ যে রদ করার জন্য সংগ্রাম করলেন, এবং স্ত্রী জাতির জীবন দিলেন, নারী জাতিকে জীবন দিলেন, সেই বিদ্যাসাগর মশাই সংস্কৃতকে সহজ প্রণালীতে শেখানোর জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। এটা অবশ্যই আবিষ্কার আমার কথা নয়, আচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যার সম্বন্ধে আমরা জানি তিনি প্রতি মুহূর্তে শিখতেন, নতুন করে শিখতেন, সেই আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি মূল্যবান কথা বলেছিলেন যে এই যে ব্যাকরণ কৌমুদী এবং সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা সহজ প্রণালীতে বিদ্যাসাগর মশাই লিখলেন, এই পুস্তক দুটি তা এই ঊনবিংশ শতকের মধ্যভাগে এক অবৈজ্ঞানিক
এক অবৈজ্ঞানিক বাঙালি, বিদ্যাসাগর মশাইকে এইভাবে বললেন যে এক অবৈজ্ঞানিক বাঙালির বৈজ্ঞানিক আবিষ্কার। সে আরো বলার সময় বারবার এটা বলছিলেন যে তিনি কখনো বিজ্ঞানের সংস্পর্শে আসেননি, অথচ সবই যেন দেখছেন বিজ্ঞানসম্মতভাবে, হাজির করছেন আমাদের সামনে সবটাই বিজ্ঞানসম্মতভাবে, যুক্তি দিয়ে। যুক্তি ছাড়া, বিজ্ঞান ছাড়া তিনি আমাদের সামনে কিছু হাজির করছেন না। সভাপতি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথাটি আমার কাছে খুব প্রাসঙ্গিক বলে আমি এখানে উল্লেখ করলাম। আমরা জানি যে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর মশাই, আমি একটু ভুল বললাম, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে সংস্কৃত কলেজে তিনি আসলেন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে আসলেন। কিন্তু সেখানে তার মাত্র 15 মাসের কর্মজীবন, কেননা এসেই তিনি দেখলেন, যতটুকু আমরা পড়েছি সেখান থেকে জানতে পেরেছি, এসেই তিনি দেখেছেন যে কোনো শিক্ষক ঘুমাচ্ছেন, টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, কোনো ছাত্র কোনো অধ্যাপককে পাখা দিয়ে বাতাস করছেন। তিনি এই সমস্তগুলো বন্ধ করলেন। নিয়ম শৃঙ্খলা বাড়াই ছিল না, তিনি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলেন এবং সেক্রেটারি রসময় দত্ত মশাইকে বললেন যে কলেজে এইভাবে চলতে পারে না, কলেজকে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, এবং তিনি একটি সুন্দর রিপোর্ট তৈরি করলেন। কিন্তু আমরা জানি যে এই সমস্ত যে বিষয়গুলি তিনি উল্লেখ করলেন সেই বিষয়ে কারো খুশি হওয়ার কথা নয়, এবং অবশ্যই কলেজের সেক্রেটারি রসময় দত্ত তারও খুশি হওয়ার কথা ছিল না। স্বভাবতই চরম সংঘাত তৈরি হলো, এবং এক্ষেত্রে বলতে আমরা হয়তো আমাদের খুব বড় কথা হয়ে যাবে, তবু আমার মনে হয়েছে যে এভাবেই আমি বলতে চাচ্ছি যে নিছক চাকুরিজীবী রসময় দত্তের সঙ্গে আদর্শবাদী মহান শিক্ষক বিদ্যাসাগর মশাই যে সংঘাত চরমে উঠল, আর সেই চরমের ফলশ্রুতি হচ্ছে বিদ্যাসাগর মশাই চাকরি ছেড়ে দিলেন। কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। বিদ্যাসাগর মশাই যা অভিজ্ঞতা থেকে উপলব্ধি করবেন, অনুভব করবেন, যা সত্য বলে মনে করবেন, তার সাথে কখনো তিনি আপোষ করবেন না। তিনি চাকরি ছাড়লেন। কত ব্যঙ্গ বিদ্রূপ হয়েছে, সবাই সেসব কথা আমি বলবো না, সেসব নিয়ে। কিন্তু তিনি কি করলেন? আলু পটল বেচে দেবো বলেছিলেন, আলু পটল বেচবো বলেছিলেন, কিন্তু তিনি ছাপাখানা তৈরি করলেন এবং বই লেখা শুরু করলেন। আমরা জানি যে সেই সময় অনেকগুলি গ্রন্থ, মূল্যবান গ্রন্থ সেই সময় রচনা হতে শুরু করেছিল। এর মাঝে আবার একটি ঘটনা ঘটল, আবার তিনি পরবর্তী ক্ষেত্রে সংস্কৃত কলেজে আসলেন এবং চাকরি নিলেন সাহিত্যের অধ্যাপক হয়ে। এবার কিন্তু বিদ্যাসাগর মশাই চাইলেন যে এইভাবে তো হবে না, অন্তত পুরো নেতৃত্ব নিতে হবে, কেননা তিনি তো চান যে শিক্ষার সংস্কার করতে, বিজ্ঞানসম্মতভাবে শিক্ষার সংস্কার করবেন এবং এই এই ধর্মান্ধতা, এই কুসংস্কারে আচ্ছন্ন মত্ত এই সমাজটাকে তিনি মুক্তি দেবেন কুসংস্কারের হাত থেকে। স্বভাবতই নেতৃত্ব চান। হ্যাঁ, আমরা দেখলাম কিছুদিন পরেই তিনি অধ্যক্ষের পদ পেলেন এবং অধ্যক্ষের পদ পাওয়ার পরে তিনি যে বিস্তৃত একটি রিপোর্ট দিলেন, কলেজের হাল খারাপ, নিয়ম শৃঙ্খলা ছিল না। আমরা তার সেই জায়গাটিকে যদি না ধরেও যদি আমরা দেখি যে 1851 সালের যে 4 জানুয়ারি ময়েট সাহেব বাংলা গভর্নমেন্টকে যে রিপোর্টটা দিলেন, আমি সেই রিপোর্টের একটু সামান্য অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা সবাই জানেন, তবু আমি আমার আলোচনার স্বার্থে সুবিধা হবে বলে আমি একটু সামান্য অংশ পড়ে শোনাচ্ছি। The discipline of the college has been relaxed. Little or no reliance can be placed in its registers of attendance. মারাত্মক কথা লিখছেন ডক্টর ময়েট সাহেব। এরপরে আরো একটা ভয়ঙ্কর কথা, a fictitious system of admitting pupils to swell the apparent number
অন দ্য রোলস হ্যাজ অবটেইনড, এটাও একটা ভয়ঙ্কর কথা। এবং শেষে ডক্টর ময়েট সাহেব যে জায়গাটাতে এখান থেকে আরো গুরুত্ব দিয়ে বললেন, the institution is not in the sound, healthy, efficient state which the council desire. অর্থাৎ নিয়ম কানুনের কোনো তোয়াক্কা ছিল না, যেমন ছাত্র তেমনি শিক্ষক, যখন খুশি আসো, যখন খুশি যাও। ভুয়ো ছাত্রতে ভর্তি অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখানো হচ্ছে প্রচুর ছাত্র পড়ছে, অথচ অত ছাত্র পড়ে না। মাস্টারমশাইরা আসছেন, কিন্তু বিদ্যাসাগর মশাই খুব মুশকিলে পড়ে গেছেন, কেননা যারা দেরি করে কলেজে ঢুকছেন তাদের বেশিরভাগই মাস্টারমশাই চটি পরে চটচট করে ঘুরছেন বারান্দায়, আর বলছেন দেরি করে আসছেন তাকে বলছেন এই এলেন নাকি, এই এলেন নাকি, সেসব গল্প আমরা সবাই জানি। বলছেন না জয়নারায়ণ তর্কনারায়ণ মশাইকে বলছেন না বলে বলছেন যে তুমি আমাকে বলছো না, আচ্ছা ঠিক আছে বিদ্যাসাগর, আমি আগামীকাল থেকে বাবু ঠিক মরি আর বাঁচি, আমি ঠিক সময় করে আসবো। অর্থাৎ কলেজের শৃঙ্খলা ফেরাবার জন্য একেবারে 10:30টার সময় প্রত্যেককে ঢোকবার নির্দেশ দিলেন। এই যে নিয়মানুবর্তিতা, এই যে শৃঙ্খলা বোধ তিনি ফিরিয়ে আনলেন। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা দেখছি যে তিনি সমস্ত ক্লাসে ঘুরে বেড়াচ্ছেন, মাস্টারমশাইদের পড়ানো দেখছেন। কারো হাতে বেদ দেখলে বলছেন যে কি ব্যাপার, বেদ হাতে কেন? মাস্টারমশাই বলছেন যে ম্যাপ দেখানো সুবিধা হবে। বলছে হ্যাঁ, রথ দেখা হবে, কলা বেচাও হবে, ম্যাপও দেখানো হবে, ছাত্রদের পিঠেও পড়বে। এইখানে কিন্তু তিনি যে মেট্রোপলিটন স্কুলে যে নিয়ম চালু করেছিলেন, বা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে তিনি ছাত্রদের দৈহিক শাস্তির বিরুদ্ধে সংস্কৃত কলেজেও কিন্তু তিনি সেই কাজ করলেন। আমরা আস্তে আস্তে দেখলাম যে তার যে সংস্কৃত কলেজকে তিনি নতুনভাবে গড়ে তুলতে চাইলেন। অধ্যক্ষ হওয়ার পর তিনি সংস্কৃত কলেজকে প্রাণ দিলেন, তিনি পরিকল্পনা তৈরি করলেন, তিনি ছাত্রদের ইংরাজি শেখানোর কথা বললেন, তিনি চাইলেন বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ঘটুক, সংস্কৃতকে রেখে, সংস্কৃতের যতটুকু দরকার ততটুকু রেখে বাংলা ভাষার সমৃদ্ধি ঘটুক, এটা তিনি চাইলেন। তিনি চাইলেন প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার সমন্বয় ঘটুক। আর এই সময় একটি মস্ত বড় কাজ করলেন, সে কাজটি তিনি কায়স্থদের জন্য দরজা খুলে দিলেন। আমরা পরবর্তী ক্ষেত্রে মেট্রোপলিটন স্কুলের ক্ষেত্রেও আমরা দেখব যে জাতি বৈষম্য তিনি মানতেন না, এবং স্যারও বললেন যে কিভাবে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, একেবারে কারমাটার থেকে বর্ধমান থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ ছিল তার আপনজন। স্বভাবতই তিনি আপাতত অ্যাজ এ মেজার অফ এক্সপেরিয়েন্স তিনি বলেছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ভাববো, এখন আপাতত কায়স্থদের জন্য দরজা খুলে দেওয়া হলো। তিনি বিস্তৃত রিপোর্ট, নিয়মানুবর্তিতা শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনার জন্য তিনি একটা বিস্তৃত রিপোর্ট তৈরি করলেন। কিন্তু এতে কি খুশি হওয়ার কথা? সেই রসময় দত্ত পদত্যাগ করেছেন আগেই, এবং আমরা জানি যে গভর্নমেন্টও কিন্তু খুব একটা খুশি হলেন না ভ্যালেন্টাইন সাহেবকে দিয়ে। আমরা তার বিস্তৃত বিবরণে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। ভ্যালেন্টাইন সাহেবকে দিয়ে স্কুল, আমাদের সংস্কৃত কলেজ তার পরিদর্শন করালেন, এবং ভ্যালেন্টাইন সাহেব যে সমস্ত কথাগুলি লিখলেন, বিদ্যাসাগর মশাই তার জবাবে যে কথাগুলি বলেছিলেন, স্যার সে কথা বলেছেন স্পষ্টভাবে, কিন্তু আমাকে আমার আলোচনার স্বার্থে সেই কথাটি আর একবার বলতে হবে। সেটি হচ্ছে, ভ্যালেন্টাইন সাহেব বললেন যে বিশপ বার্কলের ইনকোয়ারি পড়াতেই, কিন্তু বিদ্যাসাগর মশাই বললেন যে না, আমরা কতকগুলি কারণের জন্য যে ফলস সিস্টেম, যে ভ্রান্ত দর্শন, ফলস ফিলোসফি, সাংখ্য এবং বেদান্ত দর্শনদের আমাদের কতকগুলি কারণের জন্য পড়াতে হয়। কিন্তু এর পরেও যদি আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে যে বিশপ বার্কলের যে ইনকোয়ারিকে বাতিল করে দেওয়া হয়েছে ভ্রান্ত দর্শন বলে, সেই ভ্রান্ত দর্শনকেও যদি আমরা আমাদের সংস্কৃত কলেজে পড়াই, তাহলে ছাত্রদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। স্বভাবতই বার্কলের যে ভ্রান্ত দর্শন ইনকোয়ারি পড়ানো যাবে না। কিন্তু একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তুলো পণ্ডিত টিকি রাখতেন, পৈতে রাখতেন, কিন্তু গায়ত্রী করতেন না। যে পোশাকের কথা স্যার বারবার বললেন, তিনি দাঁড়িয়ে মেরুদণ্ড খাড়া করে দুঃসাহসিকভাবে উচ্চারণ করলেন, সাংখ্য এবং বেদান্ত দর্শন হচ্ছে ভ্রান্ত দর্শন,
অথচ সেই সময় বেদান্ত দর্শন নিয়ে মানুষের যে কি সাংঘাতিক আলোড়ন ছিল, উত্তেজনা ছিল, আমরা সেই সময় এর কথা যদি একটু বিচার করি তাহলে আমরা সেগুলো জানব। যাই হোক, তিনি কিন্তু ভারতীয় দর্শন শাস্ত্রের সঙ্গে ইউরোপীয় দর্শন শাস্ত্রের তুলনামূলক যে আলোচনা, তার প্রয়োজনটা অনুভব করলেন। আর অনুভব করলেন বলেই বললেন যে মিলের লজিক পড়াও, বেনথামের লজিক পড়াও। বেনথামের এবং মিলের লজিক পড়ানোর জন্য তিনি যুক্তি দিলেন। আমরা এটা কিন্তু না বললে খুব ভুল হবে, বিদ্যাসাগর অবশ্যই বিশ্বাস করতেন যে সংস্কৃত সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, সে ব্যাপারে তার কোনো অন্য মত ছিল না। এবং সংস্কৃত সাহিত্যের যে ঐতিহ্য সে সম্পর্কেও তিনি শ্রদ্ধাবান ছিলেন। কিন্তু সেই সময় যে একটা রব উঠেছিল যে পাশ্চাত্যের সবকিছু খারাপ আর প্রাচ্যের সবকিছু ভালো, এইটা বিদ্যাসাগর মশাই কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি বলছেন সে আবার কি, যে এসব ব্যাপারে কোন রকম দিকবিরোধ আছে নাকি? এইসব ব্যাপারে যে রবীন্দ্রনাথ বললেন যে পূর্ব পশ্চিম বিদ্যার ব্যাপারে পূর্ব পশ্চিম দিকবিরোধ, এটা আবার কি ধরনের কথা? এটা কখনোই নয়। তিনি বিদ্যাসাগর মশাই বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে সমাজের পশ্চাৎপদতাকে সরিয়ে যে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের যে জন্য যে জমি তৈরি করতে হবে, সেই জমি তৈরি কাজটি করতে গেলে ঐতিহ্যের উত্তরাধিকারকে পুরোপুরি বর্জন করলে চলবে না, তাকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাই তিনি চাইলেন প্রাচ্য আর পাশ্চাত্যের সম্মিলন চায়, অর্থাৎ দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা জানি যে সংস্কৃত কলেজে বিদ্যাসাগর মশাই যে পদক্ষেপ নিলেন, তারপরে সংস্কৃত কলেজ যেভাবে উন্নতি সাধন ঘটেছিল, সেই সময়ের রিপোর্ট এবং চিঠিপত্রগুলো দেখলে আমরা জানতে পারি যে সংস্কৃত কলেজে ছাত্র সংখ্যা সত্যি বেড়েছিল। ফিকটিশিয়াস ভাবে কোন রকম ভুয়ো ছাত্র দিয়ে ভরাতে হয়েছিল না, সত্যি ছাত্র সংখ্যা বেড়েছিল। কেননা সেই সময় ইতিমধ্যেই ইংরাজি অবশ্য শিক্ষণীয় বিষয় তৈরি হয়ে গেছে এবং ইংরাজিতেই অঙ্ক শেখানো হচ্ছে। স্বভাবতই কলেজের আকর্ষণ অনেক বেড়ে গেল। বিজ্ঞান মনস্কতা মনন তৈরি করার জন্য যে হাওয়া তৈরি হলো, তাতে অনেক মানুষের আকর্ষণ সংস্কৃত কলেজের প্রতি বেড়েছিল বলেই এরকম একটা ফল লাভ হয়েছিল। আমি আর ওই ব্যাপারে বিস্তৃতভাবে যাচ্ছি না। আমি বলবো যে বিদ্যাসাগর মশাই যে চাইলেনটা কি, এই যে এত কাণ্ড করলেন, এই যে এত বড় রিপোর্ট তৈরি করলেন, নোটস অন সংস্কৃত কলেজ, তিনি চাইলেনটা কি? না, তিনি চাইলেন যে সংস্কৃত কলেজকে কুপমণ্ডকতার আবর্ত থেকে মুক্ত করার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য একটি উদ্যোগ নিতে হবে। আর সেই উদ্যোগ নেওয়ার জন্যই তার সেই নোটস অন সংস্কৃত কলেজ 1852 সালে 12 এপ্রিল রচিত হলো। আমি বিস্তৃত বলবো না, আমার আলোচনার স্বার্থে আমি মাত্র 4টি পয়েন্টকে শুধু আপনাদের সামনে উল্লেখ করব যে এই মানুষটি কতটা আধুনিক ছিলেন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য কোন কোন জায়গাতে তিনি চিহ্নিত করছেন। তার মূল বক্তব্যগুলির মধ্যে আমি 4টি পয়েন্টকে আপনাদের সামনে হাজির করব। তিনি বলতে চাইলেন যে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত যে সমৃদ্ধ এবং উন্নত বাংলা সাহিত্য সৃষ্টি করা। তিনি বললেন যে গণিতকে সংস্কৃতে পড়ানো চলবে না, গণিতকে ইংরেজি ভাষায় পড়াতে হবে। তিনি বললেন যে পাশ্চাত্য সংস্কৃতির ভাবধারা যথাযোগ্য প্রকাশ করতে গেলে বৈজ্ঞানিক পরিভাষা বাংলায় সৃষ্টি করতে হবে এবং পণ্ডিতদের সেগুলি আয়ত্ত করতে হবে। আর কি বললেন? আর বললেন যে প্রাচ্য এবং পাশ্চাত্য সমস্ত মতের দর্শন ছাত্রদের পড়াতে হবে, কেননা সেইগুলি পড়তে পড়তে ছাত্ররা নিজেরাই সিদ্ধান্ত নেবে কোনটি ভুল কোনটি ঠিক। ছাত্রদের উপরে ছেড়ে দিলেন। এই যে একটা কঠিন আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমি শুধু আপনাদের কাছে এই জায়গাটি উল্লেখ করতে চাইলাম যে তিনি সেই সময়ে দাঁড়িয়ে কতটা বিজ্ঞান মনস্ক, কতটা আধুনিক তিনি ছিলেন। আমরা জানি যে তিনি বারবার সংস্কৃত কলেজকে উন্নত করবার জন্য এবং তারপরে বারবার চিঠি এসেছে, বারবার দফায় দফায় তিনি চিঠি লিখছেন বাংলা গভর্নমেন্টকে, তার কাউন্সিল অফ এডুকেশনের সেক্রেটারিকে। এরকম একটি গুরুত্বপূর্ণ চিঠি আমরা আবার দেখলাম
1853 সালের 7ই সেপ্টেম্বর তিনি লিখলেন। সেখানে খুব ছোট্ট করে আমি আপনাদেরকে শুধু বলছি যে বিদ্যাসাগর মশাই আর কি লিখলেন, আর কি চাইলেন, আর চাইলেন যে তিনি বললেন জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার, এইটা আমাদের প্রথম প্রয়োজন। আর কি বললেন যে কতকগুলি বাংলা স্কুল স্থাপন করতে হবে। আমরা জানি সে সম্পর্কে যে কথাগুলি উনি বলতে চাইলেন, এবং বললেন যে সেই বাংলা স্কুলে পঠন পাঠন উপযোগী এবং শিক্ষাপ্রদ বিষয়ের উপরে কিছু পাঠ্যপুস্তক রচনা করতে হবে। আর একটি কথা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সারা জীবন শিক্ষকতা করে আমার অন্তত এইটুকু মনে হয়েছে, আমি আজকে অবসর গ্রহণের পরেও অন্তত আমার এই কথাটি মনে হয়েছে, যেটি অসম্ভব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটি ছাড়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদম ধ্বংস হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। সেই গুরুত্বপূর্ণ কথাটি ওই নোটস এন্ড সায়েন্সকে ওই চিঠিটির মধ্যে উল্লেখ ছিল। তিনি বলেছিলেন শিক্ষকের দায়িত্বপূর্ণ কর্তব্যভার গ্রহণ করতে পারবে এমন একদল কর্মী সৃষ্টি করতে হবে। তিনি কর্মীর উপর জোর দিলেন, এমন একদল কর্মী সৃষ্টি করতে হবে। শুধু এইখানেই উনি থামলেন না, তিনি বললেন যে উপযুক্ত শিক্ষক চাই। কেননা তিনি ইন্সপেক্টর পদে যখন এলেন, অধ্যক্ষ এবং ইন্সপেক্টর পদ, তিনি ঘুরলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, ঘুরে ঘুরে তিনি এত মানে শিক্ষকের যোগ্যতা সম্পর্কে তার এত বেশি সন্দেহ তৈরি হলো যে তিনি শিক্ষকের কি কি যোগ্যতা হওয়া উচিত তার একটা মাপকাঠি ঠিক করে দিলেন। কি সেই মাপকাঠি? আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের আধুনিক একজন শিক্ষক তৈরি করার জন্য, যিনি আধুনিক শিক্ষা দেবেন, বিদ্যাসাগর সেই তিনটি বিষয়কে তিনি গুরুত্ব দিলেন। তার মধ্যে প্রথম বিষয়টি তিনি বললেন যে শিক্ষককে মাতৃভাষায় সম্পূর্ণ দখল থাকা প্রয়োজন। দ্বিতীয় বললেন যে অন্যান্য বিষয়েও যথেষ্ট জ্ঞান থাকতে হবে শিক্ষকের। আর তৃতীয় যেটি বললেন, স্যার বলেছিলেন যে বিজ্ঞানের কোনো অংশ, মানে কোনো পাঠশালাতে সংস্কৃত কলেজে একটুও বিজ্ঞান পড়লেন না, বিজ্ঞানের সংস্পর্শে আসলেন না, অথচ তিনি কিভাবে বলছেন শিক্ষকের গুণ হিসাবে তিনি বলছেন যে এটি শিক্ষকের যোগ্যতার একটি মাপকাঠি। শিক্ষকের গুণ কি না? অন্ধবিশ্বাস আর কুসংস্কার মুক্ত মন হবে শিক্ষকের, এই তিনটি হবে শিক্ষকের গুণ। আর তিনি বললেন যে সংস্কৃত কলেজ আমাদের এইরকম একটি শিক্ষাঙ্গন আমরা গড়ে তুলতে চাই, যেখানে আমরা এইরকম দরকারি কিছু লোক তৈরি করতে চাইব, দরকারি কিছু লোক আমরা তৈরি করব। আর তিনি বললেন এটা আমার সংকল্প, এটাই আমার উদ্দেশ্য, আমার সংকল্প এটা, যে আমি এইরকম গুণাবলীর কিছু শিক্ষক তৈরি করতে চাই। আমরা জানি পরবর্তী ক্ষেত্রে তিনি কত উদ্যোগ নিয়ে, সেই ব্যাপারে আমি পরবর্তী ক্ষেত্রে আসছি, খুব সংক্ষেপে আপনাদের সামনে বলবো, ধৈর্যচ্যুতি ঘটাবো না। তো আমি এর সঙ্গে আরেকটি ছোট্ট কথা, আরেকটি চিঠি তিনি উল্লেখ করেছিলেন 1854 সালের 7ই ফেব্রুয়ারি। তিনি আরেকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলেন, এটি না বললে এটা অন্যায় হবে। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার নাম কস্তে করলে চলবে না, শুধুমাত্র রিডিং রাইটিং অ্যারিথমেটিকের মধ্যে ফেললে চলবে না। তাদের ভাষা, সাহিত্য এবং গণিতের পাশাপাশি পড়াতে হবে ভূগোল, পড়াতে হবে ইতিহাস, পড়াতে হবে রাষ্ট্রবিজ্ঞান, পড়াতে হবে জ্যামিতি, পড়াতে হবে পদার্থবিদ্যা, পড়াতে হবে শারীরতত্ত্ব, আমরা জানি পলিটিক্যাল ইকোনমি ইত্যাদি। তিনি বিভিন্ন বিষয়ের কথা বলেছিলেন। 19 শতকে দাঁড়িয়ে এরকম একজন অগ্রসর যে শিক্ষা চিন্তার নায়ক হিসাবে যদি আমাদের কাউকে ভাবতে হয়, আজও মানে সমকালীন নয় সর্বকালের, যেটা স্যার বললেন যে আজও প্রাসঙ্গিক বিদ্যাসাগর, অন্তত এই বিষয়গুলিকে কেন্দ্র করেও স্যারের সঙ্গে সুর মিলিয়েও আমরা যদি বলি যে বিদ্যাসাগর এক্ষেত্রে অন্তত পক্ষে একজন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন বিদ্যাসাগর মশাই। আমরা জানি যে তিনি যখন অধ্যক্ষ ছিলেন, সেই অধ্যক্ষ থাকাকালীন তাকে দেওয়া হয়েছিল সহকারী পরিদর্শকের পদ, এবং তখন ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই এর নির্দেশে 1855 সালে তিনি ওই সহকারী পরিদর্শকের পদ নিলেন। এবং সহকারী পদ নেওয়ার সাথে সাথে তিনি ওই 1855 সালের 22শে অগস্ট, কিছুদিন পরে 22শে অগস্ট থেকে 1856 সালের 14 জানুয়ারি পর্যন্ত, একটু হিসাব করলে মনে হবে হয়তো 7-8 মাসের মধ্যে তিনি 4টি জেলায় 20টি মডেল স্কুল স্থাপন করলেন। এবং একই সাথে শুরু হলো এই বঙ্গ বিদ্যালয়গুলির জন্য সিলেকশন টেস্ট। কাদের?
না শিক্ষক নির্বাচন, উপযুক্ত শিক্ষক নির্বাচন চায়। তিনি বললেন যে আমার কলেজে, সংস্কৃত কলেজে সেই শিক্ষকের পরীক্ষা হবে। আমরা জানি সংস্কৃত কলেজে পরীক্ষা হয়েছিল এবং বহু মানুষ সেদিন এসেছিলেন শিক্ষক নির্বাচনের পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে শুধু সেখানেই উনি থামলেন না, বললেন যে না, শিক্ষকদের উপযুক্তভাবে আরো শিক্ষণ দিতে হবে। নর্মাল স্কুল স্থাপন করলেন এবং সেখানে যারা ফেল করবে তাদেরকে আর শিক্ষকের চাকরি দেওয়া যাবে না, এ সমস্ত তিনি করলেন। 1856 সালে তাকে স্পেশাল সেক্রেটারির পদ দেওয়া হলো এবং হ্যালিডে সাহেব সেক্ষেত্রে তার প্রতি অত্যন্ত খুশি হলেন। আমরা জানি সেই সময় বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর মশাইয়ের অধ্যক্ষ পদের জন্য 300 টাকা মাইনে ছিল এবং এই যে অতিরিক্ত দায়িত্ব স্পেশাল ইন্সপেক্টর, সেই পদের জন্য 200 টাকা, তার 500 টাকা মাইনে ছিল। আমরা এই মাইনের কথা উল্লেখ করলাম এই জন্য যে পরবর্তী ক্ষেত্রে আমি সেই জায়গায় আসছি। যে তার আগে একটু বলে নিই যে হ্যালিডে সাহেব, তার সঙ্গে যেহেতু অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, তিনি ছোট লাট, তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে তিনিও অত্যন্ত তিনি চাইতেন যে স্ত্রী শিক্ষার প্রসার ঘটুক। সেই কথাবার্তায় তিনি বলেছিলেন বিদ্যাসাগর মশাইকে। বিদ্যাসাগর মশাই তো নিজেও চাইতেন যে স্ত্রী শিক্ষার প্রসার ঘটুক। স্বভাবতই ছোট লাট হ্যালিডে সাহেবের মৌখিক সম্মতি নিয়ে বিদ্যাসাগর একেবারে ঝাঁপিয়ে পড়লেন। গ্রাম থেকে গ্রামান্তরে কি অপরিসীম পরিশ্রম, স্যার সে কথা বলছিলেন যে কি অক্লান্ত পরিশ্রম করে তিনি গ্রামে গ্রামে যেমন মডেল স্কুল স্থাপন করলেন, তেমনি গ্রামে গ্রামে ঘুরে জায়গা, তারপরে জমি ইত্যাদি সংগ্রহ করে বিল্ডিং তৈরি করার জন্য মানুষকে উৎসাহ দিয়ে তাকে আগ্রহী করে একেবারে 8 মাসে 40টি বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। কিন্তু আমরা দেখলাম অত্যন্ত দুঃখের সঙ্গে ঠিক সিপাহী বিদ্রোহের পরে সিপাহী বিদ্রোহকে অজুহাত দেখিয়ে ভারত সরকার বিমুখ হয়ে গেলেন এবং বললেন যে বিদ্যাসাগর মশাইকে এত স্কুল করতে কে বলেছে, ও একবার তিরস্কারের ভাষায়। বিদ্যাসাগর মশাই কি দরকার ছিল এতগুলো গার্লস স্কুল তৈরি করার? বিদ্যাসাগর তো জানেন যে নত হবেন, ভাঙবেন তবু নত হবেন না। বিদ্যাসাগর মশাই কিছুতেই এই ভীষণ আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, আমরা সেই জায়গায় যাচ্ছি না। তিনি 1858 সালে পদত্যাগ করলেন, কিন্তু তার আগে তিনি সেই নারী শিক্ষা প্রতিষ্ঠান ভান্ডার খুললেন এবং অর্থ সাহায্য তুললেন এবং বেশিরভাগ টাকাই তার এই সমস্ত বিদ্যালয়গুলি পরিচালনা করবার জন্য তার একদিকে হচ্ছে এই তার মাইনের থেকে যেটুকু তিনি পেতেন এবং পাশাপাশি বই লিখে তিনি ইতিমধ্যেই যে অর্থ উপার্জন করেছিলেন সেখান থেকে এই স্কুলগুলি তিনি পালন করেছিলেন। আমরা একটুখানি, আমার খুব বলতে ইচ্ছা করছে যে 1858-59 সালে এরকম একটি গার্লস স্কুল, এরকম একটি বালিকা বিদ্যালয় যা বিদ্যাসাগর মশাই শতপ্রণোদিত ভাবে তৈরি করলেন, শতপ্রণোদিত হ্যালিডে সাহেবের অনুমতি নিয়ে তৈরি করলেন বীরসিংহ গ্রামে। সেখানে হ্যারিসন সাহেব গিয়েছিলেন পরিদর্শন করতে এবং পরিদর্শন করার পর তিনি যা রিপোর্ট দিলেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে আমার ডিভিশনের শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয় হলো বীরসিংহ গ্রামে, যে গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম, বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি। এবং আমি যত সরকারি স্কুলগুলিতে যত সংখ্যক ছাত্রী দেখেছি, আমার মনে হয়েছে যে বিদ্যাসাগর মশাইয়ের কন্যা তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রবর্তী। আমি শুধু আমার আলোচনার স্বার্থে এবং উপলব্ধির জন্য আমি এই জায়গাটুকু আপনাদের সামনে রাখলাম। বিদ্যাসাগর মনে প্রাণে চেয়েছিলেন যে মেয়েরা শিক্ষিত হোক, আর চেয়েছিলেন বলেই এগিয়ে এলেন যখন বেথুন সাহেব, আর একজন মহাপ্রাণ বেথুন সাহেব চাইলেন যে নারী শিক্ষার প্রসার ঘটুক। আমাদের দেশি পণ্ডিত, বিদেশি সাহেব তারা হাতে হাত মেলালেন, বিদ্যাসাগর মশাই এগিয়ে গেলেন, বেথুন সাহেবকে সঙ্গে নিলেন এবং আমরা জানি যে সেই বেথুন স্কুল পরবর্তী ক্ষেত্রে যে বেথুন স্কুল হলো, সেখানে পড়াশুনো পড়া লেখা ইত্যাদি পাশাপাশি গণিত, সাধারণ বিজ্ঞান, ভূগোল এবং সেখানে নিডেল ওয়ার্ক বা সূচের কাজ শেখানো হলো। আচ্ছা, আমরা আধুনিক কালের যে শিক্ষা, যেখানে বৃত্তিমূলক শিক্ষা এবং মেয়েদের স্বনির্ভর করবার জন্য, নারীদের স্বনির্ভর করবার জন্য আমরা জানি যে নিডেল সূচের কাজ ইত্যাদি যে শিক্ষা আমার প্রচলন হয়েছিল বা প্রচলন আছে, সেগুলি কিন্তু বিদ্যাসাগর মশাই সেই সময়ে, সেই 1856, 57, 58 সেই সময়ে দাঁড়িয়ে তিনি বেথুন স্কুলে
এগুলি প্রয়োগ করলেন। আমি অন্যান্য বিষয়গুলি আর যাচ্ছি না। স্যার বলেছেন তার পুস্তক রচনা, তার বইগুলির কথা তিনি বললেন। স্যার বললেন যে তিনি অনেকগুলি বই রচনা করছেন। আমরা জানি যে বেতাল পঞ্চবংশী থেকে শুরু করে বর্ণ পরিচয়, মাঝে বোধোদয়, মাঝে জীবনচরিত, মাঝে বাংলার ইতিহাস। স্যার সেই বইগুলি সম্পর্কে স্যার বললেন যে কোথাও এই বইগুলির মধ্যে কোথাও ঈশ্বরের কথা নাই। এবং বোধোদয়ে বোধোদয়ে যে তিনি লিখলেন সেখানে শুরু হলো পদার্থ দিয়ে, মানব জাতি দিয়ে। এবং স্যার বলেছেন, আমি আর রিপিট করছি না, সেখানে দু একজনের তার অত্যন্ত অনুরাগী, তাদের কথা শুনে তিনি ঈশ্বর কথাটি সেখানে প্রয়োগ করলেন। এবং ঈশ্বর বললেন ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা আখ্যান মঞ্জরি, কথামালা, জীবনচরিত সব জায়গায় তিনি বৈজ্ঞানিকদের জীবন কথা লিখছেন, তিনি আবিষ্কারকদের জীবন কথা লিখছেন, সেই সমস্ত মানুষের জীবন কথা লিখছেন কি না যারা সংগ্রাম করে বড় হয়েছেন, যারা পরিশ্রম করে বড় হয়েছেন, যাদের মধ্যে মানবিক বোধের বিকাশ ঘটেছে। ধর্মের কথা কোথাও লিখলেন না। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে পাঠ্যক্রম তিনি তার ইঙ্গিত দিলেন বা তিনি তৈরি করার চেষ্টা করলেন। আমরা জানি যে বর্ণ পরিচয় লিখলেন। বর্ণ পরিচয়ে অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু আমরা একটি জায়গা শুধু আমি উল্লেখ করব। আমরা আমার আরেকজন অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় অধ্যাপক, আমরা তার পড়েছিলাম, মানে তার লেখা থেকে আমরা জানতে পারি যে বর্ণ পরিচয়ে যে ভুবন এবং তার মাসির গল্প, ওই ভুবন যে চুরি করলো, তারপরে চুরি করে ধরা পড়লো যে মাসি তাকে কিছু বললো না। ভুবন আবার যখন এই চুরি করতে করতে যখন সে পাকা চোর হয়ে গেল, একদিন তার ফাঁসির অর্ডার হলো। যখন তার ফাঁসি হচ্ছে তখন সে বলল যে আমি একবার শুধু আমার মাসির সঙ্গে কথা বলতে চাই। মাসিকে নিয়ে আসা হলো। ভুবন কি করলো? বিদ্যাসাগর মশাই লিখছেন বর্ণ পরিচয়ে যে ভুবন কি করলো না, মাসির কান কামড়ে কেটে দিল। কি বললো? মাসি, এটা তোমার পুরস্কার। কেন না, আমি যেদিন প্রথম চুরি করেছিলাম সেদিন যদি তুমি আমাকে তিরস্কার করতে, আমাকে যদি এই সম্পর্কে সাবধান করে দিতে, তাহলে আজকে আমার এই দশা হতো না। তো এইটি তিনি নির্দেশ করে গেলেন ছাত্রদের জন্য নয়, ভুবনদের জন্য নয়, রাখালদের জন্য নয়, গোপালের জন্য নয়, তিনি নির্দেশ করে দিলেন আমাদের জন্য, আমরা যারা অভিভাবক, আমাদের শিক্ষা দিলেন এই বর্ণ পরিচয়ের এই বক্তব্যের মধ্য দিয়ে। একদিকে ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম, একদিকে হচ্ছে ছাত্রদের কেমন করে পাঠদান করাতে যাতে তাদের আগ্রহে কোনো রকম ক্ষতি না হয়, অন্যদিকে বর্ণ পরিচয়ের হাত ধরে ছাত্রদের বোধোদয় ঘটছে, ছাত্ররা মানুষ হয়ে উঠছে। এই ভাবনা, এই সংকল্প ছিল বিদ্যাসাগর মশাইয়ের। পাশাপাশি অভিভাবকদের, আমরা যারা বাবা, জ্যাঠা, আমরা যারা মাসি, আমরা যারা পিসি, আমরা যারা কাকা, আমাদের জন্য এই শিক্ষা তিনি দিলেন। আমরা আরেকটি কথা আমরা বলবো, তিনি যখন এই সমস্ত কাজ করছেন তখন আরেকটি দিক আমরা উপলব্ধি করতে পেরেছি। সেটা হচ্ছে যে সেই সময় একটা সবাই চাচ্ছেন যে ধর্মের মধ্যে দিয়ে শিক্ষার প্রসার ঘটুক, শিক্ষার প্রচার ঘটুক। সবাই চাচ্ছেন যে শিক্ষা চিন্তার মধ্যে দিয়ে ধর্মের প্রচার ঘটুক। এমন যে বেথুন স্কুলের যে ঘটনাটা, বিদ্যাসাগর মশাইয়ের যে অত্যন্ত প্রিয় স্কুল বেথুন স্কুল, তার লেডি সুপারিনটেন্ডেন্ট মিসেস ব্রিজি, তিনি তো পদত্যাগ করলেন, বললেন যে আরে ধর্মের কথা বাদ দিয়ে শিক্ষা বিতরণ করা যায়, এ তো মহাপাপ। তিনি লেডি সুপারিনটেন্ডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। কিন্তু একজন মানুষ, বিদ্যাসাগর মশাই, একজন মানুষ সেই সময় মেরুদণ্ড খাড়া করে দেশের মানুষকে ধর্মান্ধতা, কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করে বিশ্বজনীন চিন্তা প্রবাহে নিয়ে আসতে চেয়েছিলেন বাঙালি মানুষকে বিজ্ঞান মনস্ক করে তুলতে। আমরা বিদ্যাসাগর মশাইয়ের এই দিকটিকে আমরা অন্তত পক্ষে যদি একটু গুরুত্ব দিয়ে ভাববার চেষ্টা করব। রবীন্দ্রনাথ বলছেন যে সংস্কৃত কলেজের ছাড়ার পর তার প্রধান কীর্তি হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন। আমি আপনাদের বেশিক্ষণ আর ধৈর্যচ্যুতি করব না, আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের আজকের আমার এই আলোচনা আমি শেষ করব। তবু যেটুকু না বললে দাঁড়াবেই না বিষয়টা যে আধুনিক শিক্ষার যে অন্যতম কারিগর বিদ্যাসাগর মশাই, সেইটুকু জায়গা আমাকে শুধু বলতেই হবে, এটা আমার দায়বদ্ধতা। সংস্কৃত কলেজ ছাড়ার পর তার প্রধান কীর্তি হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। রবীন্দ্রনাথের ভাষায় হচ্ছে বাঙালি নিজের চেষ্টায়, নিজের অধীনে
যে উচ্চতর শিক্ষার কলেজ স্থাপন এই প্রথম। আমরা জানি যে 1872 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশনকে স্নাতক স্তরের কলেজ হিসেবে উন্নীত করবার জন্য আবেদন জানালেন, কিন্তু 1874 সালে যখন যোগেন্দ্রচন্দ্র বসু অত্যন্ত ভালো রেজাল্ট করলো, কিছুতেই পারমিশন দেবে না যে বিএ পরীক্ষা দেওয়ার, কেননা ব্রিটিশরা বলছে যে তো ওসব চলবে না, ওদের তো স্যার বললেন তো ওদের তো সেই মেকলের শিক্ষানীতি যে শুধু কেরানি আমলা তৈরি করবার শিক্ষানীতি, এত ইংরেজি পড়ার কি দরকার, বাঙালি আমরা ইংরেজি আমাদের দেশীয় লোকেরা ইংরেজি শিক্ষক এটা চাননি বলেই তিনি বলেছিলেন যে ওসব ইংরেজি পড়াবার জন্য তোমাদের কলেজে ইংরেজি সাহেব লাগবে। বিদ্যাসাগর বলেছেন না, আমরাই ইংরেজি পড়াবো, আমাদের বাঙালিরাই ইংরেজি পড়াবে, তারাই ইংরেজি শিক্ষিত হয়ে পড়াবে। হ্যাঁ, তাই তিনি করিয়ে দেখিয়েছিলেন। এবং সেই যে 1874 সালে যখন রেজাল্ট বেরোলো, আমরা দেখলাম যোগেন্দ্রচন্দ্র বসু যে অত্যন্ত ভালো রেজাল্ট করলো, এবং বিদ্যাসাগর মশাই তখন কারমাটে ছিলেন, সেখান থেকে ছুটে এলেন এবং তার লাইব্রেরি থেকে সেই ওয়েভারলি উপন্যাসাবলী অত্যন্ত প্রিয় তার বই, সেই বই তাকে উপহার দিলেন। অত্যন্ত খুশি হয়ে আমরা দেখলাম যে 1879 সালে এই শিক্ষা একটা বাঙালি শিক্ষা মন্ডলীর দ্বারা পরিচালিত প্রথম স্নাতক কলেজ হিসেবে অনুমোদন পেল। এই যে বিদ্যাসাগর মশাইয়ের লড়াই, এই লড়াইকে সম্মান জানিয়েছিলেন তখনকার প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল এবং হিন্দু কলেজ সেই সময় প্রিন্সিপাল এবং ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার শ্যাটক্লিফ। সেটা অনেকেই বলেওছেন, এর আগেও বলেছেন, দ্য পণ্ডিত হ্যাড ডান ওয়ান্ডার্স। অসাধারণ একটি কথা বিদ্যাসাগর মশাই সম্পর্কে বলেছিলেন। তো তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা 1885 সালে সোমপ্রকাশ পত্রিকাতে একটি কথা প্রকাশিত হয়েছিল, সেই কথাটি আমি একবার শুধু বলে এখান থেকে সরে যাব। সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের এই কলেজটি, মানে এই মেট্রোপলিটন এই কলেজটি, বিদ্যাসাগরের এই কলেজটি ভারতের একটি গৌরবের সামগ্রী। এটা অত্যন্ত একটা মানে গৌরবান্বিত একটি উচ্চারণ। আমরা বিদ্যাসাগর কলেজের আমরা সংস্কৃত কলেজের কথা বলতে বলেছিলাম যে তিনি দৈহিক শাস্তি পছন্দ করতেন না এবং এতে পড়ার আগ্রহ ব্যাহত হয়। আমরা জানি মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার মশাই তাকে তিনি একেবারে সেই পায়ে হেঁটে গিয়ে যখন শুনলেন যে শাস্তি দিয়েছেন, তিনি বরখাস্ত করে দিয়েছেন। অন্যান্য শিক্ষকরা যখন দল পাকাতে শুরু করলো যে ঠিক আছে আমরা পদত্যাগ করবো, তিনি সকলের পদত্যাগ গ্রহণ করলেন। তিনি আপোষ করতেন না, একেবারে কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করবেন না। আমরা এরকম বহু ঘটনা জানি, আমরা সেসব কথায় আমরা যাব না। আমরা এই জায়গাটা যেমন তার দেখতে পেয়েছি, তিনি অন্য আরেকটা জায়গা আমাদের আলোচনা করা একটুখানি দরকার। একজন মহান শিক্ষক, আধুনিক শিক্ষার কারিগর, যার শিক্ষাই প্রধান ব্রত, তার সম্পর্কে বলতে গিয়ে অন্তত এইটুকু কথা বলতে হবে যে তিনি চেয়েছিলেন ছাত্র শিক্ষক সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক। তিনি ছাত্রদের অত্যন্ত স্নেহ করতেন এবং সেই প্রেমচন্দ্র তর্কবাগীশ মশাইয়ের গল্পটি আছে, আমি সেই গল্পে যাবো না, ফিরে যাবো না, যে বিদ্যাসাগর মশাই কিছুদিন রচনা লিখতে বসতে চাইতেন না। প্রেমচন্দ্র তর্কবাগীশ মশাই তাকে পরীক্ষায় বসিয়েছিলেন এবং বিদ্যাসাগর মশাই শ্রেষ্ঠ হয়েছিলেন, 100 টাকা পুরস্কার পেয়েছিলেন। তো এটা তো নিছক একটা গল্প নয়, এটা তো ছাত্রের প্রতি শিক্ষকের, কে একটা ছাত্র পরীক্ষা দিল কি না দিল তাতে শিক্ষকের কি আসে যায়, এর মধ্যে একটা হৃদয় বৃত্তি আছে। তো সেই যে শিক্ষকের হৃদয় বৃত্তিটা সঞ্চারিত হয়েছিল অবশ্যই বিদ্যাসাগরের মধ্যে, কেননা তিনি তার সেই সংস্কৃত কলেজের অধ্যাপক গঙ্গাধর তর্কবাগীশ মশাই যখন কলেরা হলো তিনি ছুটে গেলেন বর্ধমানে। স্যার বলছিলেন, আমি আর সেই বিস্তারিত সেই জায়গায় যাব না, কলেরা রোগীকে তিনি কিভাবে সেবা শুশ্রূষা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের বিপদে দুঃখী মানুষ, বিপন্ন মানুষ, তার পাশে কিভাবে দাঁড়াতে হয়, শুধু শিক্ষক হিসাবে নয়, মানুষ হয়ে মানুষের কর্তব্যবোধকে জাগ্রত করবার জন্য। গঙ্গাধর তর্কবাগীশ মশাই যখন অসুস্থ হলেন, কলেরা হলো, সংক্রমণের ভয়ে, ইনফেকশনের ভয়ে কোনো ছাত্র তার পাশে ঘেঁষলেন না, শুধু বিদ্যাসাগর মশাই তখন ফোর্ট উইলিয়াম কলেজে পড়ান, সেই সময় তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন এবং মলমূত্র পরিষ্কার করলেন। এক অসাধারণ একটা দৃষ্টান্ত, যা শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাবোধ জাগ্রত করা, শুধু শিক্ষক নয়, মানুষ হয়ে মানুষের প্রতি যে কর্তব্যবোধ, যে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, বিকাশ করার যে দৃষ্টান্ত বিদ্যাসাগর মশাই আমাদের সামনে রাখলেন। এরকম দৃষ্টান্ত তিনি বহু রেখেছিলেন। মাস্টারমশাই, আমি আর সেই জায়গায় যাচ্ছি না, আরো অনেক কথা সেগুলো বলার আছে। 1866 সালে দুর্ভিক্ষ হলো, 1867 সালে প্রবল সাইক্লোন হলো, চারিদিকে অন্নছত্র খোলার উনি ব্যবস্থা করলেন, কলেজ স্কোয়ারে অন্নছত্র, বীরসিংহ গ্রামে অন্নছত্র ইত্যাদির মধ্যে দিয়ে আমরা তার সেই যে মনের কথা, আমরা সেই বিভিন্ন দরিদ্র হাঁড়ি ডোম মুচি তাদের মাথায়
তেল ওর দূর থেকে দিয়ে দিচ্ছিল রুক্ষ চুলের উপরে। বিদ্যাসাগর মশাই বাঙালি হৃদয়ের নিয়ে তাদের মাথায় সেই তেল মাখিয়ে দিচ্ছেন। সেই অর্থাৎ তার এই যে হৃদয় বৃত্তি, এই হৃদয় বৃত্তির কথা যদি আমরা একটু না বলি তাহলে একটু ভুল হবে। আমরা জানি যে তিনি কেউ ভুল ধরিয়ে দিলে তিনি তার কৃতজ্ঞতার সাথে সেগুলিকে তিনি মেনে নিতেন। তার বিরুদ্ধ পক্ষ প্রচুর কুৎসা করতো, মিথ্যা কথা বলতো, তিনি প্রচুর আঘাত সহ্য করেছেন, তিনি কাউকে কখনো পাল্টা আঘাত করেননি। বিদ্যাসাগর এই যে এত বড়, হ্যাঁ, কিন্তু তিনি কখনো নীতি আদর্শের সঙ্গে আপোষ করেননি। তিনি বাবাকেও বলতে ছাড়েননি যখন নারায়ণচন্দ্র এবং একটু অন্য পথে চলে যাচ্ছে এবং তার ভাই ঈশানচন্দ্র যখন অন্য পথে বলছে যে বাবা আপনাকে আমরা নিরামিষেই জানতাম, কিন্তু এখন তো দেখছি আপনি নিরামিষেই নেই, আপনি তো ঈশানের মাথাটা খেয়ে নিচ্ছেন। বাবা তো সেই চলে গেলেন, আপনারা জানেন যে কাশি চলে গেলেন। নারায়ণ যখন বিধবা বিবাহ করলো অত্যন্ত খুশি হলেন এবং মা বা স্ত্রী দিনময়ী দেবী তিনিও খানিকটা এই ব্যাপারে খুব একটা রাজি ছিলেন না। প্রায় সকলের সাথেই এই ব্যাপারে খানিকটা বিদ্যাসাগর মশাই আত্মীয় স্বজন সকলকে তিনি এই ব্যাপারে ছাড়তে দ্বিধাবোধ করেন এবং বলে দিলেন যে আমি আত্মীয় স্বজনদের ভয়ে একেবারেই সংকুচিত নয়, হ্যাঁ, নীতি আদর্শের সঙ্গে কোনো আপোষ করবেন না, আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড। এইটা একজন আধুনিক মানুষের, আধুনিক শিক্ষকের যে জায়গা সেটিও আমরা তার মধ্যে লক্ষ্য করি। এবং স্যারের কথা দিয়েই আমি শেষ করব যে স্যার যেটা বলতে চাইলেন যে তিনি কারমাটারে চলে গেলেন, সেই সময় তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে তোমাদের মতো ভদ্র বেশধারী আর্য সন্তানদের চাইতে আমার ওই অসভ্য সাঁওতাল তারাই অত্যন্ত ভালো লোক এবং আমি তাদের কাছেই যাচ্ছি। হরপ্রসাদ শাস্ত্রী মশাই একবার লখনৌ যাচ্ছিলেন, যাওয়ার পথে বিদ্যাসাগর মশাইয়ের কাছে নেমেছিলেন এবং তিনি দেখছিলেন যে তিনি প্রচুর মানুষের কাছে ভুট্টা কিনে নিচ্ছেন, পয়সা দিচ্ছেন আর অন্যদের ভুট্টা বিতরণ করছেন। তো সেই সময় একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। বিদ্যাসাগর মশাই হঠাৎ হোমিওপ্যাথি বাক্স নিয়ে একজন অসুস্থ হয়েছে, তাকে ওষুধ দিয়েছে। আমি সে কথাও বলবো না, কেননা এ নিয়ে অনেক বিশদে বলা যায়, আমি অনেকটা ধৈর্যচ্যুতি ঘটে যাবে আপনাদের। আমি যে জায়গাটাতে শেষ করব সেটা হচ্ছে যে সেই সময় হরপ্রসাদ শাস্ত্রী মশাই বলছেন যে আচ্ছা আপনার কাছে তো মতিচুর আছে, আপনার কাছে তো ছানা বড়া আছে, এত ভালো ভালো খাবার আছে, কিন্তু আপনি ওই সাঁওতাল মেয়ে যারা আপনার কাছে এসেছে ওদেরকে কেন শুধু ভুট্টা দিচ্ছেন? তখন বিদ্যাসাগর মশাই বলছেন যে দেখো এরা কি ওসবের স্বাদ বোঝে? এরা কি ওসব খেয়েছে? এরা তো এসব স্বাদ বোঝে না। তো যারা যে স্বাদ বোঝে তাদেরকে সেই জিনিসটাই দিতে হবে। অর্থাৎ যাদের যে পাত্র, যে সঠিক পাত্র, যে সঠিক আধার, সেই জিনিসটা যদি আমরা না দিতে পারি, না পরিবেশন করতে পারি, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ আমাদের দান, আমরা যে জিনিসটা দিচ্ছি যে গ্রহণযোগ্য করে তুলবার জন্য সেই আধারকে গড়ে তুলতে হবে বা পাত্রকে গড়ে তুলতে হবে। এই শিক্ষাটিও আমাদের তিনি দিয়ে গেলেন। বিদ্যাসাগর মশাই যখন তার শরীর অনেক ভেঙে গেছে, সবাই বলছেন যে আপনি কারমাটারে যান, সেখানে গিয়ে আপনার শরীর ভালো হয়ে যাবে। তখন বিদ্যাসাগর মশাইয়ের যে কি বিবেক যন্ত্রণা, সেই বিবেক যন্ত্রণা থেকে, মানে একজন মানুষ, প্রকৃত অর্থে মানুষ, তার মনুষ্যত্ব বোধ, কি জাগ্রত মনুষ্যত্ব বোধ, সেখান থেকে তিনি আক্ষেপ করে বলছেন যে আমি তো যেতাম, আমার যদি অতুল ঐশ্বর্য থাকতো, আমি সেখানে গিয়ে প্রচুর ভালো খাবো আমার স্বাস্থ্য উদ্ধারের জন্য, আর ওই সমস্ত গরিব মানুষরা তারা না খেয়ে মরবে, হ্যাঁ, আর আমি সেখানে গিয়ে থাকবো, আমি সেরকম থাকতে পারবো না। তিনি সেই জন্যই বারবার সেই একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমি চোখের সামনে দেখবো সেই জরা ব্যাধি মহামারীতে সব মানুষ মারা যাচ্ছে আর চোখের সামনে মানুষ ভগবান ভগবান করছে, আমি এরকম ভগবত প্রেম আমার নেই। হ্যাঁ, আমার প্রেম আছে মাটির পৃথিবীতে। সেই মাটির পৃথিবী, সেই মাটির মানুষ যারা, মাটির কাছাকাছি যারা থাকেন, সেই সমস্ত গরিব দুঃখী বিপন্ন মানুষ, যা স্যার বারবার বলতে চেয়েছেন, সেই তাদেরকে নিয়েই হচ্ছে তাদের উন্নতি করবার জন্য, তাদের শিক্ষা প্রসার ঘটানোর জন্য বিদ্যাসাগর মশাই আধুনিক শিক্ষক তৈরি করতে চেয়েছিলেন। তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা পরিকল্পনা, শিক্ষা সংস্কার এবং আমাদের শিক্ষা দেওয়ার জন্য আধুনিক শিক্ষার আয়োজন করলেন। আমরা অবশ্যই একথা বলে শেষ করব যে আমরা যদি বিদ্যাসাগর মশাই আমাদের সামনে যে আধুনিক শিক্ষা দিয়ে গেলেন, আমরা সেই শিক্ষাকে গ্রহণ যদি করতে পারি। বিদ্যাসাগর মশাই অবশ্য আক্ষেপ করে বলেছিলেন যে এদেশের মুক্তি পেতে অনেক দেরি আছে, বিলম্ব আছে, কেননা ওই পুরাতন প্রবৃত্তি এবং পুরাতন প্রকৃতি বিশিষ্ট মানুষেরকে
পুরোপুরি তুলে দিতে হবে এবং নতুন মানুষের চাষ করতে হবে। বিদ্যাসাগর এই নতুন মানুষ, বিদ্যাসাগরের আলোয় আলোকিত মানুষ, বিদ্যাসাগরের আধুনিকতার আধুনিক মানুষ, বিদ্যাসাগরের আধুনিক শিক্ষায় আধুনিক শিক্ষিত মানুষ আমাদের গড়ে তুলবার জন্য বিদ্যাসাগর কি আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা থেকে অবশ্যই বলতে পারি যে বিদ্যাসাগর মশাই আধুনিক শিক্ষার অন্যতম কারিগর। আমি আমার যেটুকু চর্চা করার সুযোগ পেয়েছি সেইটুকু থেকেই আমার এই কথাগুলি আপনাদের সামনে নিবেদন করলাম। আপনাদের ধৈর্যচ্যুতি হয়তো ঘটালাম, আপনাদের হয়তো মন ছুঁতে পারলাম না, তবু বলি এটা আমার নিজের জন্যই আমি এই কথাগুলো বললাম। এতে বিদ্যাসাগর মশাইয়ের কোনো লাভ হবে না, কিন্তু আমার নিজের হয়তো খানিকটা লাভ হলেও হতে পারে। আমি সকলকে এতক্ষণ যে ধৈর্য ধরে কথাগুলি আমার শুনলেন, সকলকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ ডক্টর কল্যাণ ভট্টাচার্যকে। বন্ধুবর কল্যাণ খুব সুন্দরই বলেছেন, এবং শেষ কথাটা যেটা বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি যে আমরা বিদ্যাসাগর চর্চা করছি বিদ্যাসাগরের জন্য নয়, আমরা বিদ্যাসাগর চর্চা করছি আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা যারা শুনলেন তারা খুব আমাদেরকে ধন্যবাদ, তাদেরকে আমি অনেক বেশি সময় নিয়ে নিলাম জানাচ্ছি। না না, ঠিকই আছে। আজকে প্রথমে ডক্টর পবিত্র সরকার সামগ্রিক বিষয়টার উপরে বলেছেন কেন বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক, এবং তারপরে আমাদের বন্ধুবর কল্যাণ ভট্টাচার্য আধুনিক শিক্ষার উপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপরে বিস্তৃত এবং খুব মনোগ্রাহী আলোচনা করেছেন দুজনই। আমরা দুজনকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের এই অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বলার শুরুতে বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই আলোচনা। এই বলার কারণ হচ্ছে যে গত ২৮শে জুন থেকে আজ পর্যন্ত আমরা এই ধরনের আলোচনা সভাগুলো করে আসছি, এবং প্রত্যেকদিন এক একটা বিষয়ের উপর আলোচনা হচ্ছে। বক্তারা খুব মনোগ্রাহী বক্তব্য রেখেছেন। আমাদের এখন পর্যন্ত যে ১০ম বক্তৃতার আয়োজন করেছি সেটা, এবং বিশেষ আজকে যে আলোচনা হয়েছে বিশেষ পর্ব, সেটাও খুব সুন্দর হয়েছে। গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের সামগ্রিক কর্মসূচি আমরা খুব সুশৃঙ্খল ভাবে শেষ করতে পেরেছি। মাত্র একটাই কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা রবিবারের জন্য বন্ধ রাখতে হয়েছিল, আর সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন হচ্ছে আগামী ২৬শে সেপ্টেম্বর। এর মধ্যে আমরা দুটো রবিবার পাবো, আর আগামী ১৩ তারিখে একটি রবিবার, তারপরেই ২০ তারিখে একটি রবিবার, এরপরই আমরা ২৬ তারিখ অর্থাৎ শনিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনে হাজির হয়ে যাব। এই দুটি রবিবারও আমাদের পক্ষ থেকে আয়োজিত হবে বিষয়ের উপরে আলোচনা। বক্তা এবং বিষয় এখনো স্থির হয়নি, আমরা স্থির করার পরই আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমরা কর্মসূচি গ্রহণ করছি আপনাদের আগামী ২৬ তারিখ কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনটিকে পালন করব। আমরা আমাদের উদ্যোগে অন্যতম একটা উদ্যোগ আছে একটি স্মরণিকা প্রকাশ করা, ভাবনাও আছে একটি বই প্রকাশ করা যায় কিনা, সেটাও এখনো পরিকল্পনা স্তরে আছে। এই সামগ্রিকতা নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হতে চাইছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই জন্মদিন পর্যন্ত। কিন্তু এখানেই শেষ নয়, আরো আগামী দিনে আমাদের কি বিদ্যাসাগরের চর্চাকে চালিয়ে যেতে হবে। সেই চর্চায় সমস্ত মানুষের অংশগ্রহণ, সক্রিয়তা যেমন আমরা চাই, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যারা ভক্তি করেন জানা তারা না, সব থেকে তাদের বেশি চাই যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসেন। কারণ আমাদের দেশে ভক্তির থেকে ভালোবাসার থেকে আগে ভক্তি জেগে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভক্তি করার থেকে আমরা বলবো তাকে বেশি ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন, তার মত পথ নিয়ে জীবনে চলার চেষ্টা করুন। আমাদের ভালো হবে, সমাজের ভালো হবে, দেশের ভালো হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আগামী দিনে আরো কর্মসূচি নেব, আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। আপনাদের সহযোগিতা সবসময় চাইবো, নিশ্চয়ই আপনারা সেই অকুণ্ঠ সহযোগিতা করবেন। এই ভরসা রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমাদের যে সঞ্চালনা, যে কারিগরি সহায়তা দিলেন আমাদের ডক্টর দেবাশিস পাল, সারাক্ষণ বসে থেকে
প্রচন্ড ব্যস্ততম মানুষ তিনি, তবুও সত্যি অনেক কাজের মাঝে এই অনুষ্ঠানটিকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আমাদেরকে সাহায্য করেছেন, কারিগরি সহায়তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কিভাবে অনুষ্ঠানগুলি হবে তার সমস্ত রূপরেখা তিনি তৈরি করেছেন। তাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে সবাইকে আরেকবার নমস্কার, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের দেবাশিস বাবু শেষ করবো তো, সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। তাহলে এটা অফ করে দাও।